1 কোটি 10 লাখ 20 লাখ এরকম পার মান্থ সেলস। হিমেল লাইক তুমি করছোটা কি ভাই? তুমি নাকি 13 বছর বয়স থেকে বিজনেস টিজনেস শুরু করো, তোমার কাহিনী তোরা শুনবো পরে। ইন্ডিয়াতে যে জিনিসটা কাজ করছে ওইটা দিন শেষে বাংলাদেশে কাজ করবে। আজকের এপিসোডের গেস্ট হিমেল আমাদের সাথে শেয়ার করেছে সে কিভাবে এত ই কমার্সের ভিড়ে একটা সাকসেসফুল ই কমার্স ব্যবসা দাঁড় করিয়েছে। আমি সার্চ দিছি টপ 10 মার্কেট প্লেসেস ইন ইন্ডিয়া। মিন্ত্রা হচ্ছে একটা ফ্যাশন মার্কেট প্লেস, ওরা মার্কেট প্লেস ই কমার্স প্ল্যাটফর্ম, বাট ওরা শুধু ফ্যাশন, স্কিন কেয়ার, হেলথ কেয়ার এগুলোতে খেলে। আপনারা যতগুলো মার্কেট প্লেসেস দেখেছেন আমি ওদেরকে কম্পেয়ার করবো একটা নিউ মার্কেটের সাথে। আমরা নিউ মার্কেট না, আমরা করেছি একটা বসুন্ধরা মল। মিউজিক জিনিসটা এটা হারাম কিন্তু আমাদের ইসলাম। উনি বললো যে এটা কন্টিনিউ করিও না বাবা, তুমি অন্য কিছু করে দেখো। হ্যাঁ, কারণ এটা আমাদের রিলিজনের সাথে যায় না। আজকের এপিসোডে আমাদের এই ইয়াং এন্টারপ্রেনারের ইন্সপায়ারিং জার্নিটা জানতে পারবো। বাই দ্য ওয়ে, এইরকম আরো এপিসোডস পেতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর আমাদের এখন সকল এপিসোড আপনি স্পটিফাইতে শুনতে পারবেন। অলরাইট, সো এনজয় দ্য এপিসোড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্স পডকাস্ট। আজকের পডকাস্টটা বলতে পারেন যে আমাদের সিগনেচার বা ক্লাসিক পডকাস্টের মতো আর কি, যেটা হচ্ছে আমাদের ওই যে মনে আছে আমার মতো, ভাইয়া তোমার বয়স কত, তুমি মাসে কত কামাও। নীল ভাই, তুই মান্থলি আসলে টাকা কামাস কত? তোমার বয়স কত ভাইয়া? 20। আসলে এটা আমরা না চাইলেও জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, কারণ আমি এত বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছি। আমরা বারবার, আমি আর সাজ্জাদ ওর সাথে যখন কথা বলতেছিলাম, আজকে গেস্টের সাথে আজকের যে এন্টারপ্রেনার, হি ইজ অনলি 19 ইয়ার্স ওল্ড। আই উইশ হি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তাহলে এই প্রশ্নটা আমার করা লাগতো না। ইন্টারেস্টিং যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ একটা জায়গা হইতেছে ই কমার্স মার্কেট প্লেস। মানে যেরকম দারাজ তো অনেক ভালো করতেছে অফকোর্স, বাট এরকম কিন্তু অনেক আসছে বাংলাদেশে এবং সাস্টেন করতে পারেনি। আমি অনেকের সাথেও কাজ করছি, দেখছি সাস্টেন করতে পারে না। আমার প্রশ্ন হইতেছে যে ভাই তুমি কেমনে সাস্টেন করছো? 2024 সালে তুমি শুরু করছো, 2025 সালের আমরা এখন একদম শেষে এটা রেকর্ড করতেছি। আমি এটা র্যাপ অ্যারাউন্ড করতে পারতেছিলাম যে তোমার, আমি এখানে রেভিনিউ বলতে পারি, মানে রেভিনিউ অ্যাজ ইন এটা সেলস থ্রু ইউর প্ল্যাটফর্ম। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি হচ্ছে কত, আমাকে বলছে 100,000 MRR। তো যারা স্টার্ট আপ ওয়ার্ল্ডে আছে এটা বুঝবেন যে এটা হচ্ছে MRR না বললে আসলে স্টার্ট আপ হয় না। মজা করতেছি আমি। 100,000 টাকা না, 1 লাখ টাকা না, 1 লাখ ডলার, মানে লেটস সে 1 কোটি 10 লাখ 20 লাখ এরকম পার মান্থ সেলস থ্রু এ প্ল্যাটফর্ম। ভাই আমার আজকে অনেক কিছু জানার আছে। হিমেল লাইক তুমি করছোটা কি ভাই? তুমি নাকি 13 বছর বয়স থেকে বিজনেস শুরু করো, তোমার কাহিনী তোরা শুনবো পরে। তুমি আমাকে এটা বলো যে তুমি 1.5 বছরে কিভাবে এই ঘটনাটা ঘটালে, বলো তো। ফার্স্ট অফ অল ভাইয়া থ্যাংক ইউ দারাজের সাথে কম্পেয়ার করছি। ওইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ওকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে সেল একটু বেশি দিতে পারতেছি আমাদের সেলারদেরকে। হ্যাঁ, আচ্ছা, আম- কিভাবে? আমরা হচ্ছে ভাইয়া ওকে, তার আগে আমি একটু কনটেক্সট দিই। সো দারাজে আমি যতটুকু জানি যে 7 to 10% কমিশন থাকে, রাইট? আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম, তোমার বলো যে 15% টু ইভেন 50%ও কমিশন দেয়। হ্যাঁ, আমি তখন বসে বসে হিসাব করতেছি প্রফিট থাকবে কিভাবে, হয়তো বা আছে কিছু প্রোডাক্টে হতে পারে, নো প্রবলেম। 15 to 30% আমি ধরলাম, লেটসে দারাজ যেখানে 7 to 10% দিচ্ছে, তোমরা বলতেছো আমি 15 to 30%। আই রিয়েলি ওয়ানা, মানে প্লিজ, হাউ ডিড ইউ ক্র্যাক ইট অ্যান্ড হাউ আর ইউ, মানে প্লিজ গো হেড ভাইয়া। ভাইয়া আমরা যেটা করতেছি আমরা হচ্ছে সেলারদের পুরো মাথা ব্যথাটা তুলে ফেলতেছি। তো আমরা হচ্ছে ওদের ধরেন একটা সেলার আপনি আজকে, হ্যাঁ, আপনি গোভ্যালিতে আসলেন, হ্যাঁ। আপনার প্যাকেজিং ছাড়া আর কোনো হ্যাসেল নিতে হবে না। কারণ আমরা আপনার লজিস্টিক্স মানে ডেলিভারি কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত, কাস্টমারকে এনে দেওয়া পর্যন্ত, ওর ডোর স্টেপ পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত পুরো জিনিসটা আমরা নিয়ে নিচ্ছি আপনার মাথা থেকে। ওকে, কারণ আমরা কাস্টমারকে এনে দিব আপনার জন্য, কাস্টমার অর্ডারটা কনফার্ম করে দিব আপনার জন্য, ডেলিভারও করে দিব আপনার জন্য। জাস্ট আপনার কাজ হবে প্যাকেট করে রেডি করে রাখা। আমি একটু ইন্টারাপ্ট করব। সাউন্ডস ভেরি ভেরি নাইস, বাট এই সেম প্রমিস প্রত্যেকটা ই কমার্স মার্কেট প্লেস করেছে এবং তারা ফেল করেছে। আমার কথা হচ্ছে ইমেল গোভ্যালি কেমনে টিকে আছে, বা তোমাদের বিজনেস মডেল কেন ডিফারেন্ট? আমি একটা কথা বলি ভাইয়া, এটা খুবই মজার। আপনারা যতগুলো মার্কেট প্লেসেস দেখেছেন আমি ওদেরকে কম্পেয়ার করবো একটা নিউ মার্কেটের সাথে। নিউ মার্কেটের Yes, সাথে? ভাইয়া। নিউ মার্কেট বলতে তুমি মানে নতুন বাজার না, মানে নিউ মার্কেট বলতে হ্যাঁ, ও আচ্ছা, সুপার মার্কেট আমাদের নিউ মার্কেট। হ্যাঁ, market, যেন হ্যাঁ, সবকিছু নীলক্ষেত নিউ মার্কেট। সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, New অনেক market, কম new দামে market। পাওয়া যায়। হ্যাঁ। সব সব দেখবেন চিটাগং, ঢাকা, সব জায়গায় মার্কেট সব জায়গায় নিউ মার্কেট আছে আছে। কিন্তু আমরা যেটা করেছি, আমরা নিউ মার্কেট না, আমরা করেছি একটা বসুন্ধরা মল। আমাদের এখানে নিউ মার্কেটের চিপ জিনিস বা যাই বলেন দরদাম করে কিনা ওগুলো কিছু না। আমাদের কাছে আছে অথেন্টিক সেগমেন্টেড প্রোডাক্টগুলো, যেখানে হচ্ছে আমরা একটা গুড প্রাইসের মধ্যে ওই আপার টিয়ার কাস্টমারগুলোকে টার্গেট করেছি। এটা করাতে হচ্ছে ভাই আমরা পুরো মানে পুরো আলাদা হয়ে গেছি দারাজের থেকে। এটার জন্য আমরা টিকে আছি অ্যাটলিস্ট। সো তোমার কি শুরু থেকে এই স্ট্র্যাটেজি করতেছিল? শুরুতে ছিল না ভাই। আমরা শুরুতে তো আমরা সবার মতো একদম লাফে ডাফে আমি হারাজের মতো করবো, সব বেচবো, মার্কেট প্লেস বানাবো একটা অনেক সুন্দর হবে। ওইটা করতে করতে ভাই 5-6 মাস খুবই
চালাইছি 200 দিন 150 টাকার পর্যন্ত শাড়ি সেল করতাম আমরা। 150 টাকা 150 টাকা শাড়ি কাস্টমাররা অর্ডার দিত, অর্ডার দিয়ে এবার ফোন দিয়ে গালিতো, ভাই কি শাড়ি, এটা তো হবে না আমার, হ্যান ত্যান এগুলা। বাট 5-6 মাস পরে রিয়েলাইজ করতে পারছি যে এভাবে তার হবে না, আমার তো এটা চেঞ্জ না করলে আমার ব্যবসা, আমিও আবার ওই মার্কেট প্লেসগুলোর মধ্যে ডুবে যাবো। তখনই আমরা কি করছি যে দেখি একটু প্রাইসটা চেঞ্জ করে কি হয়, হইলে তো হইলো, না হইলে হ্যাঁ হ্যাঁ একটু করে মানে আমরা প্রোডাক্ট সবই ছিল, কম প্রাইসের হ্যাঁ। প্রোডাক্ট ছিল ওয়েবসাইটে, হ্যাঁ। বাট আমরা ফোকাস করতাম, ক্যাম্পেইন করতাম হচ্ছে একটু আপার সাইড প্রোডাক্ট। কত দাম সেগুলোর প্রাইস কত? একদম ভাই, আমি যদি মিনিমাম বলি আমরা 700 এর নিচে Okay. করি, 700 থেকে আমরা 2000, এমনকি ভাই আমাদের 12-13 হাজার টাকা 20 হাজার টাকার প্রোডাক্ট আছে যেগুলো সেল হয়। সো ওইটাই হচ্ছে আমাদেরকে পুরো আলাদা করে ফেলছে দারাজ থেকে বা আদার মার্কেট প্লেসেস যত যাই বলি, এটার জন্য আমরা এখন ঠিক আছে। তোমাদের মোস্ট সেলিং আইটেম কোনগুলা? অথবা মোস্ট সেলিং হচ্ছে ভাইয়া যেমন অ্যাক্সেসরিজ, যেগুলো সাইজ সেন্সিটিভ না, অ্যাক্সেসরিজ আজিন অ্যাজ ইন ওয়াচেস, শুজ, ক্যাপস, যত কিছু আছে। দেন হচ্ছে মেইনলি আরেকটা যেটা আমাদের সেল হয় স্কিন কেয়ার আইটেমস। স্কিন কেয়ারটা ভালো জিনিস কি ভাই জানেন, যে ধরেন আপনি একটা স্কিন কেয়ার নিলেন আমার থেকে, ইউজুয়ালি মেয়েরা যেটা করে, ওরা একটা স্কিন কেয়ার নিলে যদি ভালো পায় প্রতি মাসে অর্ডার করে 5-6-7 হাজার। আমার বোন আছে আমার বাসায়, হ্যাঁ আমার বোন তো ভাইয়া হুলুস্তুর অর্ডার করবে, ও জাস্ট একটা পেজ যদি পাইছে ভালো 7-8 হাজার টাকা সিরাম কি ফাউন্ড আই ডোন্ট নো এগুলা কিনতে থাকে প্রতি মাসে, রিপিট অর্ডার করতে থাকে। So এটা আমি জাস্ট আমার বোনেরটা দেখি কিন্তু আমি অ্যাপ্লাই করছি এগো ভ্যালিতে। আচ্ছা আচ্ছা আই থিঙ্ক আমার বোন কিনতেছে, কি রে ভাই এত কিছু কি কিনে, আই ওয়াজ আমাদেরও করতে হবে এটা, নিয়ে নিছি অনেকগুলো সেলার টেলার, অনেকগুলো অনবোর্ড করে ফেলছি, বলছি স্কিন কেয়ার বেচবো আজকের থেকে। হ্যাঁ স্কিন কেয়ার বেচে দেখি রিপিট কাস্টমার আসলে বেড়ে গেছে, অ্যান্ড এটার জন্যই হচ্ছে আমরা দাঁড়ায় আছি যে আমাদের রিপিট কাস্টমার রেটটা অনেক বেশি। তোমার সাথে আমার কথা হচ্ছিল আমরা যখন ওয়েট করতেছিলাম, যে তুমি বলতেছিলা যে তুমি প্রথমে সস্তা প্রোডাক্টস বা খুব কম দামে যেমন 150 টাকা শাড়ি দিয়ে তুমি শুরু করছো, চিপ জিনিস তো যখন তুমি বিক্রি করতেছিলা, অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করতেছো, আমি বলি তখন নাকি 50% রিটার্ন রেট ছিল, মানে যত অর্ডার আসতো 50% মানুষজন দিয়ে দিত। যখন তুমি প্রাইস রেইজ করা শুরু করেছো, যে তুমি 700 টাকার নিচে করোই না, তখন আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরও একটা অ্যাপ্রিল আছে যেটা হচ্ছে বিগ শট, এবং আমাদেরও কিন্তু প্রাইসগুলো মোটামুটি ভালো রেঞ্জেরই প্রাইস, এবং আমাদের কোয়ালিটিটাও খুবই ভালো। বিলিভ মি, আমি আজকে না কালকে একটা কাস্টমারের সাথে পার্সোনালি আমি মেসেজে কথা বলতেছিলাম, আমি বলছি ভাই আপনার কোনো ফিডব্যাক আছে আমার জন্য? সে আমাকে বলতেছে, আমাকে সে রিকোয়েস্ট করছে, ভাই আপনি আপনার প্রাইস জীবনেও কমায়েন না, কোয়ালিটি ধরে রাখেন, আপনাদের ফ্যাব্রিক ইজ রিয়েলি গুড। আমরা মনে করি বাংলাদেশি মানুষদের মনে হয় টাকা পয়সা নাই, আমরা মানে কেউ মনে হয় কিছু করতে পারে, এবং উই ওয়ার ডিসকাসিং ওখানে যে কিছু কিছু জায়গায় তোমার হচ্ছে কপি প্রোডাক্টস চলে, স্পেশালি অফলাইনে, তো সেখানে তোমার সাপ্লাই চেনটা অনেক স্ট্রং থাকতে হয়, স্পেশালি গ্রামগঞ্জে দেখবে একটা ম্যাঙ্গো জুস এরকম XYZ হোয়াট এভার, বা পানির বোতল, মিনারেল ওয়াটার, রাইট, কিন্তু ওইখানে তোমার সাপ্লাই চেনটা স্ট্রং থাকলে তুমি গেমে জিতে যাবা। কিন্তু অনলাইনে কেমনে তুমি জিতবা? অনলাইনে তো আমি স্টাডি করতে পারবো আরো 10টা-20টাকে, রাইট? তো এই জিনিসটা মনে হয় তোমরা ট্রায়াল এন্ড এরর করে প্রবাবলি বের করতে পারছো। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর এখান থেকে যেহেতু প্রাইসের কথাই বলতেছিল, এখান থেকে আমার খুব জানতে ইচ্ছা করতেছে যে তোমাদের এভারেজে কাস্টমার মানে এভারেজ বাস্কেট সাইজ, মানে একজন কিনলে সে কত টাকা এভারেজে কিনে, আর যখন তোমরা এরকম তো সেল পাইছো ভাই সর্বোচ্চ এত টাকায় কিনছে বা এত দামি প্রোডাক্ট কিনছে, সেটাও আমি জানতে চাই। আর সবচেয়ে ভয়ঙ্কর মানতে কি গেছে না গেছে প্লিজ একদম। আচ্ছা বেশ, যেটা বললাম ভাই, আমরা ফার্স্টে যখন অনেক কম প্রাইসে সেল করতাম, আমাদের অ্যাভারেজ একটা কাস্টমার কিনতো কত, ম্যাক্সিমাম হয়তো 200 টাকা তার বাস্কেটে ছিল। চেঞ্জ করার পরে আমাদের এমনও মান গেছে যে ভাই আমরা 3400 টাকা 3700 টাকা পর্যন্ত আমাদের অ্যাভারেজ বাস্কেট সেট গেছিল এভারেজ বাস্কেট একটা মাসে, 3700। একটা মাসে। এটা কতদিনের মধ্যে তোমরা ইয়েটা দেখতে পাইলা রিফ্লেকশনটা? এটা হচ্ছে ভাই আমরা 6 মান্থ, আমাদের বিজনেস 6 মান্থ থেকে চেঞ্জ করছিলাম, 7 মান্থে মানে মোটামুটি অনবোর্ড ছিল, আমরা 9 মান্থ থেকে এটা বেশি রেজাল্ট দেখতে পারছিলাম। ওকে, 3 মাস পরে গিয়ে একটা রেজাল্ট বেড়ে পেয়ে গেছে গেছে। একদম, তো এটা বেড়ে গেছিল। আর যেটা বলেন ভাই হাইয়েস্ট কত হয়েছিল, আমি এই জন্য এটা হচ্ছে মানে আমি এই জন্যই বলছিলাম যে উইমেনরা আমাদের তো সবচেয়ে বেশি কিনে, আমরা ওদেরকেই টার্গেট করি। এটা একটা রিজন ছিল। একদিন আমি ঘুম থেকে উঠে জাস্ট ল্যাপটপ ওপেন করছি, দেখি একটা অর্ডার আসছে। অর্ডারটা আমি নাম্বারটা দেখছি কতটা, আমি দেখে বুঝতেছিলাম না এটা কি আসলে, এটা এত বড় তো হয় না। দেখি যে আপনার অ্যারাউন্ড 89,000 নাকি 90,000 এর অর্ডার। আমি দেখি কত ভাবছি ফেক অর্ডার হবে নাকি, ঢুকে দেখি একটা নেম ছিল, অ্যাড্রেসটা অথেন্টিক লাগছে আমার কাছে। বুঝতেছি না কি করবে। আমার টিম হচ্ছে মানে তুমি 3400 টাকায় অভ্যস্ত? আমি 34 টাকা অফিস, আমি জীবনে দেখিনি 80,000 টাকা। আমি ভাবলাম যে কি রে ভাই, এখন আমি তো আমার টিম হচ্ছে ইউজুয়ালি কল করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে, আর আছে না আমি নিজেই কল দেবো, এটা আমি দেখি এটা কি করে। হ্যাঁ, কল দিছি, বলে যে হ্যাঁ ভাই আমি অর্ডার করছি, আমি নিতে চাই এটা। প্রোডাক্টটা শুনলে ভাই অবাক হবেন যে এটা আমাদের সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট, অথেন্টিক পাকিস্তানি ড্রেসেস। মানে আজকাল পাকিস্তানে খুব একটা ফেম চলছে, পাকিস্তানি ড্রামা পাকিস্তানি অনেক চলতেছে। এই পাকিস্তানি ট্রি বিজনেসের 7টা নাকি 8টা 12,000 টাকা সবগুলা, 12-13,000 টাকার। আমি কল দিছি, ভাই নিসবেন আসলে একটু? উনি বলে হ্যাঁ ভাই নিবো, আমি নিবো, আপনি পাঠিয়ে দেন।
অ্যান্ড আমি বলছি ঠিক আছে 80,000 প্রোডাক্ট 100 টাকা ফ্রি ডেলিভারি দিয়ে দিই একটু খুশি হোক। উনি খুশি হয়েছে ফ্রি ডেলিভারি পেয়ে। ঠিক আছে দিলাম। এখন আমি মানে ওয়েট করছি 1 সপ্তাহ ডেলিভারি হইতে সিওডি সিওডি ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ হ্যাঁ। ডেলিভারি ছিল। আমি ওয়েট করতেছি 1 সপ্তাহ। আমি অর্ডারটাকে আমি দেখতে চাই। আমি ওইটা আমি ডেইলি খুলে ধরে তুমি নিজে ডেলিভারি দিয়ে আসতা। পয়সা হয় না। কোন জায়গায় এটা ছিল, কোথায়? এটা ঢাকায়। আচ্ছা, তোমাদের অপারেশন আমরা চিটাগং। চট্টগ্রাম থেকে? হ্যাঁ, চট্টগ্রাম। ওকে, হ্যাঁ। তো আমি তো ভাবছি আমার তো এটা দেখতে হবে এটি। আমি ওয়েট করতেছি কখন এটার অর্ডারটা ডেলিভার হবে। এরকম যেন চেক করতে দেখি ডেলিভার্ড। সে আছেন নাকি 90,000 টাকার অর্ডার ডেলিভার্ড। ওই কাস্টমারকে আমি ফোন দিয়ে বলছি আপনি গোয়ালিতে যত কিছু অর্ডার করবেন আপনার সব কিছু ফ্রি ডেলিভারি পেয়ে আপনার কাছে 15% ডিসকাউন্ট অলওয়েজ আপনার লাইফ টাইম আপনার পুরো যত আপনার ছেলে মেয়ে যতজন আছে সবার জন্য এটা থাকবে ডিসকাউন্টটা। আমি অনেক খুশি করছি। সো এটা ছিল আমাদের বেস্ট একদম 90,000 অ্যান্ড এটা থাকে ভাইয়া 30,000 40,000 মানুষ। আসলে আপনি যেটা বললেন যে প্রাইস বাড়াইতে বলছে আপনার কাস্টমার, এটা ট্রু। বাংলাদেশি কাস্টমার হচ্ছে প্রাইস মানে আমরা মনে করি প্রাইস সেন্সিটিভ, অবশ্যই আছে প্রাইস সেন্সিটিভ আছে, বাট ওরা কখনো টাকাটা দেখে না অনলাইনে যখন পারচেস করে, স্পেশালি উইমেনরা। ওরা কখনো হচ্ছে প্রাইসটা ম্যাটার করে না। আমার মনে হয় এটা ভাইয়া অনেকেই আসলে এখানে ডিফার করতে পারে এই কারণে যে এটা টোটালি মনে হয় ডিপেন্ড করতেছে তুমি কাস্টমারকে কিভাবে অ্যাট্রাক্ট করতেছো, কোন সেগমেন্ট অফ কাস্টমারকে তুমি অ্যাট্রাক্ট। এই জায়গা থেকে আই উড লাভ টু নো অ্যাবাউট ইউর মার্কেটিং পলিসিস। তুমি মার্কেটিং করে, কজ এমন আছে ভাইয়া মনে করো 50 টাকার প্রোডাক্টে দামাদামি করতে করতে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা করে লাগে যে এখানে আর 20 টাকা কমান 30 টাকায় দেন। এই জন্য দেখা গেছে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যেতে পারে। আমি সেই মানুষগুলোকে কিন্তু একটু ছোট করতেছি না, তার একদম অধিকার আছে। আবার এমনও আছে যে ওই যে 80,000 টাকা নিয়ে বার্গেন করার কিছু নাই, কারণ তোমাদের কিন্তু ফিক্সড প্রাইস, রাইট? এখন আমাকে প্লিজ তোমার একটু বলো যে এমন কি মার্কেটিং করলা যে এই মানুষগুলা যারা কিনা এই ব্র্যান্ডের সাথে খুব বেশি অ্যাসোসিয়েটেড না, আমি জানি না কি সে কি তোমার রিপিট কাস্টমার নাকি বহুদিন ধরে কিনে, আই ডু নট নো, যে কি কারণে সে এইরকম একটা পারচেস করতে কমফোর্ট ফিল করতেছে। হ্যাঁ, ওরা ধোকা দিবে না, আই ক্যান বাই। কি ঘটছিল? ফার্স্ট অফ অল আমি এমন একটা সেগমেন্টের মধ্যে টার্গেট করছিলাম যেটা হচ্ছে মানুষ অলরেডি ইউজ টু অনলাইনে কিনতে। এখন আমি হচ্ছে ধরেন আর র্যান্ডম যদি এসে বলি যে এই ঘড়ি একটা ফেক ঘড়ি নিয়ে আসি যেটা তুমি কিনবা নাকি, ওরা অবভিয়াসলি ওরা স্কেপটিক্যাল হবে, বাট আমি এমন একটা সেগমেন্টে গেছি মানুষ জানে এগুলো অথেন্টিক, এগুলো রিয়েল থাকে। পাকিস্তানি যে প্রোডাক্টের কথা স্কিন কেয়ার আইটেমস অবভিয়াসলি এমন না যে সব অথেন্টিক থাকে, বাট ওরা ম্যাক্সিমাম কিন্তু অথেন্টিক থাকে, আর যেগুলো থাকে ওগুলো খুবই স্কেপটিক্যাল পেজেস থাকে। তো ওগুলাতে মেইনলি ফোকাস করছি আমরা। আমাদের যত ক্যাম্পেইনস রান্নার সব কিছু আমরা ওই কয়েকটা স্পেসিফিক ক্যাটাগরিতে করি। স্কিন কেয়ার, পাকিস্তানি 3 পিসেস, দেন হচ্ছে আপনার ওয়াচেস, ক্যাবস, যেগুলো একদম সাইজ সেন্সিটিভ হয় না, ওগুলোতে রিটার্নও কম থাকে, ক্যান্সেলও কম থাকে, কাস্টমার ট্রাস্টও অনেক বেশি করে। আমরা ওই জায়গাগুলোতে ফোকাস করছি, দেখে হচ্ছে আমাদের এরকম কাস্টমার ট্রাস্ট চলে আসছে অটোমেটিকলি। আলহামদুলিল্লাহ, উড লাভ টু গেট ইনটু দ্যাট। তার আগে বলবো যে মানে যে ভয়ঙ্কর মাত বা সবচেয়ে খারাপ সেল গেছে এরকম সময়ে কবে কেন এবং কত টাকার সেল? খারাপ সেল গেছিল ভাই, এমন না যে আমরা খুব একদম এখন যা দেখতেছি এরকম অলওয়েজ ছিল না, মানে অনেক টাইম ধরে ছিল না, এগুলো হয়েছে আমাদের রিসেন্ট টু বি অনেস্ট। অ্যান্ড এটা আমাদের গেছিল হচ্ছে লাস্ট ইয়ারের ডিসেম্বরের দিকে। আমাদের সব আমরা বুটস্ট্র্যাপ ছিলাম অলওয়েজ, হ্যাঁ ঠিকঠাক মোটামুটি চলতেছিল, মাসে 3-4 লাখ টাকা সেলস ছিল, উই ওয়ার হ্যাপি, আমরা গ্রো করতেছিলাম। এখন স্বাভাবিক 3-4 লাখ টাকা সেলস তো অলওয়েজ আমার হবে না, আমার একটা ফান্ড রেজ বা ইনভেস্টমেন্ট লাগবে আমার। আমি এটার জন্য হচ্ছে লোকাল যারা ইনভেস্টার বা ওরা একটা কিছু করে আসছে আমি ওদেরকে রিচ আউট করা শুরু করি। এরকম করতে করতে কাউকে পাচ্ছিলাম না, বাট আমার বাবা হচ্ছে আমার বাবার একটা ক্লায়েন্ট ছিল একটা গার্মেন্ট ফ্যাক্টরি সামওয়ান, উনার সাথে আমাকে একবার বসাই দিছিল। হ্যাঁ, সো ওইটা ইনভেস্টমেন্ট রিস্ক করবো। ইনভেস্টমেন্ট রেজ করার জন্য। এখন এটাতে আমি বলে দিই ভাইয়া, বাংলাদেশি ইনভেস্টরদেরকে আমি কেন একটু কাইন্ড অফ স্কেপটিক্যাল ওয়েতে দেখি অলওয়েজ, বা সবার দেখা উচিত, এই রিজনটা এটা শুনলে বুঝতে পারবেন আসলে কেন। সো ওই ইনভেস্টরটা আমি নাম নিচ্ছি না, উনি আসলো, আমরা বসলাম, আমরা একটা কোওয়ার্কিং স্পেসে কখন কাজ করতাম, সো মিটিং রুম ভাড়া করছি 1200 টাকা গেছিলাম আমার ওখানে কিন্তু 1200 টাকা খরচ করে মিটিং রুম নিয়ে বসছি। তো বুঝাইলাম একটা টিভি ছিল প্রজেক্টের মধ্যে, দেখাচ্ছে ভাইয়া স্যার আমরা এগুলো করতেছি। উনি বললো যে ভালো, আমি খুব ইন্টারেস্টেড, কত টাকা দিবে গেস করেন তো ইনভেস্টমেন্টের জন্য। উনি রাজি হয়েছে 1 কোটি টাকা দিতে। তখন আমার সেল কত? তখন মাসে 2-3 লাখ সামথিং, 5 লাখ এরকম ছিল। উনি দিবে 1 কোটি টাকা। আমার তো আমাদের একটা সেইং আছে, একটা হাতি, হ্যাঁ ওটা আমাদের কোম্পানি। এটা শোনার পর আমাদের হাতিটা গাছে উঠে গেছে। গ্যাস করুন আমাদের ভ্যালুয়েশন কত দিছে? কত? $2.5 মিলিয়ন। আমাদের সেল ছিল 3 লাখ টাকা, বাংলা টাকায় বলতে গেলে 7.5 কোটি টাকা ছিল। আমাদের ভ্যালুয়েশন 25। বললো না যে টাকা পাইছো তোমরা? শুনেন বুঝতে পারবেন, পাইলে তো আর এই অবস্থা হইতো না নাকি। ঠিক আছে, আমি তো খুশি, আমার হাতি তো গাছ থেকে নামতেছে না, এখন হাতি উঠে বসে আছো। এটা কি ব্যবসা? হাতি ব্যবসা আমাদের, হাতি গাছ থেকে নামবে না। খুব খুশি একদম, ডিল ডান। উনি বলছে দিয়ে দিচ্ছি তোমাকে, আমি চেক দিয়ে দিচ্ছি। খুশি উনি তো আমার জন্য তখন অনেক। উনাকে আমি লিফটে দিয়ে নিচে আমার গাড়িতে তুলে দিয়ে আসছি উনাকে আমি। স্বাভাবিক। ঠিক আছে ডান, ঠিক আছে। 1 দিন গেল, 2 দিন গেল, এখন 1 কোটি টাকা পকেটে। আমি তো আসছি ব্যবসা তো উঠবে, হায়ারিং টায়ারিং করে রাখি, একটু রেডি করে রাখি ব্যবসাটা উঠার জন্য। করতেছি, হায়ারিং করা শুরু করছি, এগুলো দরকারও পড়তেছিল, আস্তে আস্তে স্কেল আপ হচ্ছিল। সো হায়ার করতে ভয় পাচ্ছিলাম, বাট যখন দেখছি টাকা
ধরে নিচ্ছি যে ব্যাংকে পকেটে ঢুকে গেছে আমার টাকা। হায়ারিং করা শুরু করে দিছি। হায়ার করতে করতে এবার হচ্ছে কোওয়ার্কিং এ ছিলাম আমরা অনেকদিন। সো হায়ারিং বাড়তেছে, মানুষও বাড়তেছে, স্পেস লাগবে। স্পেসের জন্য হচ্ছে এবার আমি আমার কো-ফাউন্ডার রাতে 8টা বাজে অফিস টফিস শেষ করে রাস্তায় নেমে গেছি। রিক্সা নিয়ে অফিস খুঁজতেছি। চারিদিকে টুলেট কোথায় আছে খালি দেখতেছি। দেখতে দেখতে আমরা এমনও জায়গায় গেছি যে মাসে ভাড়া ছিল অফিসটার আই গেস স্পেসটার অ্যারাউন্ড 1,50,000। আমি বলছি এমওইউ রেডি করো, কালকে সাইন করে যাবো, আমি এই অফিসটাই নিবো। রেডি করে ফেলছি একদম সবকিছু। এবার পরের দিন ইনভেস্টার কল দিচ্ছি, ফোন ধরো না, বুঝলাম না। টেক্সট দিচ্ছি, টেক্সটের পর টেক্সট দিচ্ছি। উনি খালি বলে আমাকে মানে আমার আঙ্কেল হইতো আর কি মেনলি, বলতো আঙ্কেল আমি একটু বিজি আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিজি সমস্যা নেই, আমি ওয়েট করি। করতেছি 1 মাস যায়, 1.5 মাস গেছে, ফোন ধরতেছে না কেন। এবার আব্বুকে দিয়ে ফোন দিয়েছি, তারপর উনি আমাকে কল ব্যাক করছে যে আঙ্কেল দিচ্ছি তোমাদের, আমার একটু একটু কথা বলতেছি, আমি তোমাকে জানাচ্ছি। উনি ওখানে আমার এমইউ সাইন হয়ে গেছে অফিসের, এমপ্লয়ীদের স্যালারি চলে আসতেছে এইগুলা। অ্যান্ড স্বাভাবিক বুটস্ট্র্যাপ ছিলাম ভাই, একটা ফান্ডের ইস্যু ছিল, আমাদের ফান্ডটা শেষ হয়ে যাচ্ছিল। এমনও টাইম গেছে ভাই, বিশ্বাস করবেন এটার কারণে আমার ব্যাংকে ছিল 1500 টাকা কোম্পানি অ্যাকাউন্টে, আমার ডিউ ছিল 20 লাখ টাকার উপর সেলারদের কাছে। কারণ স্বাভাবিক আমার কাছে তখন ফান্ড নাই। আমি তখন হচ্ছে সকালবেলা উঠে আমি আমার কো-ফাউন্ডার লিটারালি বমি করতাম টেনশনে। উঠে আমাদের বলছেন কোওয়ার্কিং স্পেসে একটা বিন ব্যাগ ছিল 2টা, যাইতাম ওই টাইমে বিন ব্যাগ লেটে থাকতাম, শুয়ে থাকতাম, কাজ নেই, কি করবো মেন্টালি। 20 লাখ টাকা ডিউ, আমার ব্যাংকে আছে 1500 টাকা, কেমনে এগুলো সহ্য করা যায়? তোমার বয়স এখন 19 ধরে নিচ্ছি, তখন 18 হ্যাঁ 18। না 18 ফান ফ্যাক্ট হচ্ছে ভাই, আমার বাসায় কেউ জানতো না যে আমি বিজনেস করতেছিলাম তখন। 18 বছরের একটা ছেলে, বাসায় কেউ জানে না, 20 লাখ টাকা Due ধরা খেয়ে বসে আছে। এখন আমি বাসায় গিয়েও চেহারা দেখাইতে পারতাম না, কারণ স্বাভাবিক ডাল হয়েছিলাম একদম। তুমি বলছো 20 লাখ টাকা তোমার ইয়াদের কাছেই, মার্চেন্ট বা সেলারদের কাছে, আর স্যালারি স্যালারি তো ছিল তখন আরো, তখন হচ্ছে আমাদের অ্যারাউন্ড স্যালারি ছিল, তখন এমপ্লয়ি আমাদের টিম সাইজ ছোট ছিল, অ্যারাউন্ড 1.5 লাখ টাকার মতো ছিল স্যালারিজ। ওইটা সহ আমি 20 লাখ বললাম আর কি। ওকে। এখন ওগুলো সহ্য করতে কিছু করতে পারতেছি না, এটা ছিল আমাদের সবচেয়ে ডাউন টাইম। আমরা আমরা কি হলো লাস্টে ওনার সাথে কি হয়েছে? ওনার সাথে হচ্ছে ভাই কল দিচ্ছি, উনি বললো দিচ্ছি। একবার ফাইনালি ধরছি, আঙ্কেল দিবেন নাকি দিবেন না বলেন। উনি বলছে আচ্ছা আমি কালকে দিচ্ছি। কালকে আমি কল দিচ্ছি, উনি বলছে আঙ্কেল আমি তোমাকে 5 লাখ টাকা পাঠাচ্ছি, বাকিটা দিচ্ছি আস্তে আস্তে। আমি বলছি আঙ্কেল 5 লাখ টাকা হলে আমি কিছু তো সেভ করি। 5 লাখ টাকা দিবে অনলাইন ব্যাংকিং এ ভাই 2টা অপশন, রাইট? বিএফটিএন, এনপিএসবি। হ্যাঁ। উনি কি করছে, বিএফটিএন মারছে বলে। আমি বলছি আঙ্কেল পাশের বাটনে এনপিএসবি আছে, ওটাতে চাপ দেন না, আমি 10 টাকা আপনাকে আমি দিচ্ছি, বিএফটিএন দিয়েন না। উনি বিএফটিএন মারছে বিএফটিএন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, কিরে বিএফটিএন আসে না কেন? বিএফটিএন একদিন লাগে, হয়তো ম্যাক্সিমাম 1-2 দিন লাগে। বিএফটিএন আসে না, আসতেছেই না, 2 সপ্তাহ হয়ে গেছে। এবার আমি বলছি আঙ্কেল পাঠাইছেন? বলে হ্যাঁ আঙ্কেল পাঠাইছি, আমি ব্যাংকেও কথা বলছি, হয়তো তোমার অ্যাকাউন্টে যাবে, নাহলে আমার অ্যাকাউন্টে আসবে। এটা কোনো বিএফটিএন দিছে। ফাইনালি হচ্ছে কোনো মতে হয়তো 2 লাখ টাকা দিছিল আমাদেরকে, ওইটাই পাইছি। এর বিষয়ে আর কিছু পাইনি। কিন্তু এর মধ্যে আমরা যে প্ল্যানগুলো করছিলাম, আমরা স্পেন্ডিং পাওয়ার বাড়াই ফেলছিলাম তখন অনেক, কারণ আমরা জানি 1 কোটি টাকা আসতেছে, আসে না এই টাকাটা। ওই স্পেন্ডিং পাওয়ার বাড়াই ফেলছি, পুরা ডিউতে পুরা কোম্পানি একদম ডাউন তখন। বললাম তো সব আমাদের কোনো আমরা আসি খালি বিন ব্যাগ, ওটাতে আমাদের ছাপ বসে গেছে, আমরা ওখানে শুয়ে আছি। আমাদের এটার জন্য আমাদের যে টিম ছিল, টিমের মাইন্ডসেট পুরো নষ্ট হয়ে গেছিল। কোন কোম্পানিতে স্বাভাবিক ওরা কোন কোম্পানিতে কাজ, ওদের এটা চিন্তা আসবে না যে আমি কেন এই কোম্পানিতে কাজ করবো, এখানে তো ফান্ডারদেরই অবস্থা। সবকিছু একদম ডাউন সাইজে ছিল। পরে ভাইয়া একটা কথা কি, আমাদের টিমরা অলমোস্ট অনেকজন ছেড়ে চলে গেছিল ওই টাইমে আমাদেরকে। বাট একটা বিজনেসের মেইন কথা হচ্ছে, যদি 2টা ফাউন্ডার, আমরা 2জন ফাউন্ডারও যদি বিজনেসের দাঁড়ায় থাকে, ওই বিজনেস কখনো ডাউন হয় না। সবাই চলে যাক, ফাউন্ডাররা থাকবে, দাঁড়ায় থাকবে, বিজনেস একদিন দাঁড়ায় যাবে। সো আমরা ওইটাই করছি ভাইয়া, আমরা কিছু করিনি, আমরা জাস্ট ধৈর্য রাখছি, এই দিক থেকে টাকা ম্যানেজ করে কোনো মতো ওইটা ওভারকাম করছিলাম। এই জায়গা থেকে তোমার লার্নিংটা কি ছিল? লার্নিংটা ছিল ভাইয়া, আমি বলি, আপনারা যদি কখনো কোন ইনভেস্টর বা কোনো পেমেন্ট আপনাদের আসার হয়ে থাকে, যতক্ষণ ওই টাকাটা ব্যাংকে হিট করবে না, নেভার ট্রাস্ট যে ওই টাকাটা আসছে আমার কাছে, ধরারই ভুলে যান যে ওই টাকাটা আসতেছে, যতক্ষণ না ব্যাংকে হিট করবেন না, কাউকে বিশ্বাস করার দরকার নেই। তোমরা তো এখন ইন্টারন্যাশনাল ফান্ড রেজও করতেছো, তোমার কাছে মনে হয় কি এটা ইন্টারন্যাশনাল একটা আমি কমিটমেন্ট পাইলাম, সেটাও কি একই কথা? ইন্টারন্যাশনালি হয় এটা, ইনভেস্টর আপনাকে গোস্ট করে দিবে, আপনি তো তার লোকাল ইনভেস্টর হলে তার সাথে দেখা করতে পারবেন, ওদের দেখা করতে পারবেন না, ওরা একটা মেল সিনও আপনার মেল ওপেন করবে না, কই পাবেন ওদেরকে, পাবেন না। এই জায়গাটাতে আই উড ডেফিনেটলি লাভ টু নো, মানে আজকে আসলে আমরা সবসময় সফলতা নিয়ে কথা বলি, ব্যর্থতা নিয়ে আসলে আমরা কথা বলি না, তাই না? তো একটু ব্যর্থতাও আমরা শুনলাম বা জানলাম। ব্যর্থতা থেকে আবার ঘুরে কিভাবে দাঁড়ালাম সেটা আই রিয়েলি ওয়ান্ট টু নো। বাট তার আগে আমি একটু মানে ওই যে বলেন না, টাইম ট্রাভেল করে একটু পিছনের দিকে যাবো, বিকজ আমি কিছুটা জানি তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। সেটা হলো যে তুমি 13 বছর বয়স থেকে তুমি বিজনেস স্টার্ট করছো, এখন তোমার বয়স 19, তার মানে তুমি 6 বছর ধরে কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত আছো। 6 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা। 6 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, 13 বছর যখন টিনেজার হয়, টিনেজারের প্রথম ইয়ার হচ্ছে 13, রাইট? হুম। তুমি কি বিজনেস শুরু করছো যখন 13 ইয়ার্স ওল্ড ছিলা? ওটা কি এত সফল ছিল কিনা? কিভাবে তোমার
I want to know more আর about আর that. ব্যবসা কেন শুরু করলে? হ্যাঁ, মানে ব্যবসা তোমার কেন- 13 বছর বয়সে তুমি দুষ্টামি করে বেড়াও। তুমি করো, right? ব্যবসা 30 করা। years এ তোমার আবার কিসের ব্যবসা করতে? হ্যাঁ, সেগুলো কি শুরু করছো তোমরা? ভাইয়া এটা হচ্ছে সবাই বলে না ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার। আমার বাবা ছিল বিজনেসম্যান, ব্যবসায়ী ছিল। ছোটবেলা থেকে দেখছি যে আব্বু ব্যবসা করতে সবাইকে মাশাআল্লাহ। আদেশ দিচ্ছে তুমি এটা করো এটা করো। আমি এটা খুবই এক্সাইটেড হতাম যে করলে তো এটাই করো, খালি অর্ডার দিব। ওইটাই করো। আমি মানুষকে অর্ডার দিব। আমার ছোটবেলার চিন্তা ভাবনা এগুলো। তো ভাবছি কখনো চাকরির মাইন্ডসেট ছিল না, চাকরি করবো না। কারণ আমাকে জানেন ভাই, আমি ধরেন আপনি যদি আমাকে বলেন এই মগটা একটু রেখে দিয়ে আসতে পারে, আমি জানি আমি নিজে রেখে দিয়ে আসতাম। কিন্তু কেউ যদি আমাকে বলে সেই মগটা একটু রেখে দিয়ে আমি আর রাখবো না। এরকম একটা মাইন্ডসেট আমার ছিল ছোটবেলা থেকে। সো এটার জন্য হচ্ছে আমি মেইনলি বিজনেসটাই দেখছিলাম। বিজনেস বলতে তখন তার বিজনেস এত কিছু বুঝতামও না। তখন তো আমাদের জন্য হাইপ ছিল সেই ইউটিউব নতুন নতুন আসছিল তখন। আমরা ইউটিউব তো করতে হবে, কিছু একটা করবো। আমার চেহারা দেখাতাম আমি শাই, আমি অনেক ইন্ট্রোভার্ট একটা ছেলে হয়ে। সো ওইটা করতাম কি, আমি ফেসলেস কি করা যায় দেখতেছিলাম। তখন 13 ইয়ার্সই ছিল আমার, আই গেস। হঠাৎ করে স্ক্রোল করতে করতে দেখি একটা বিট, আমরা ইনস্ট্রুমেন্টাল বলি না, একটা র্যাপ সং বা হ্যাঁ। সাউন্ড, একটা সাউন্ডের ভিডিও আসছে আমার কাছে। ক্লিক করছি, শুনি যে কিরে শুধু বিটই বাজতেছে। পরে লিঙ্ক ডেসক্রিপশনে গিয়ে দেখি লিঙ্ক যে ওইটা পারচেস করা যায়, বিট ইনস্ট্রুমেন্টালকে পারচেস করো। মানে আস্তে আস্তে এটা ঢুকে দেখি যে যারা হচ্ছে সং মানে গান গায় বা এগুলো করে, ওরা হচ্ছে একটা যে বিটটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা লাইসেন্স নেয়, ওরা কিনে নেয় একজন প্রডিউস করে, সে ওর থেকে কিনে নেয়। আচ্ছা এটা তো করা যায়। আমি হচ্ছে প্লে স্টোরে গিয়ে ডিজে অ্যাপ কতগুলো ছিল তখন, ডিজে অ্যাপগুলো ডাউনলোড করে বুম 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 বানাইতাম, এগুলো করতেছিলাম। দেন আসলে জানতে পারছি যে আসলে ইনস্ট্রুমেন্টগুলো কেমনে বানানো হয়। এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে ফ্রুটি লুপস বা FL স্টুডিও, ওখানে করে আর কি। এটা আমি নামাইছি, কারণ নামায় একদিন করছি, ভালো লাগতেছে না, করবো না, বন্ধ করে দিছি। আমার 1 মাসের একটা ছুটি ছিল হয়তো স্কুলে, এখন বাসায় বসেছি, কি করব বুঝতেছি না। ভাবছি আসলে ল্যাপটপটা একটু ওপেন করে না, একটু গুতাই দেখি কি হয়। গুতাচ্ছি ভালো লেগেছিল হঠাৎ করে, যে কি রে সুন্দর হয়েছে, তো শুনতে তো ভালো লাগতেছে, আচ্ছা করি। করতে করতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, 1 বছর গেল। আমি ইউটিউবে আপলোড করতেছি আসলাম খালি। এটা হচ্ছে ইউটিউবে আপলোড করলে মানে ভিউয়ার্সরা যখন দেখে ওরা পারচেস করে বিটগুলো, ডিজিটাল প্রোডাক্ট একটা। তো 1 বছর হয়ে গেছে, সেল নেই, আমি তাও করতেছি, আমার কাজ কি, স্টুডেন্ট মানুষের করতেছি। সেকেন্ড ইয়ারে গিয়ে ভাইয়া হঠাৎ করে একদিন আমার সকালে একটা মেল আসে, আমাদের 14 বছর বয়স হয়ে গেছে। মেল আসছে যে আমি এই বিটটা কিনতে চাই। আমি তো খুশি, আমি উঠে দৌড় দিয়ে আমার আম্মুর কোলে উঠে গেছিল যে আম্মু এটা দেখো আমি করছি, এখন বিট কিনতে চাই। ও আমাকে প্রাইস জিজ্ঞেস করছে। প্রাইস ইউজুয়ালি আমি তখন অনেক, কেউ চিন্তা না আমাকে, আমি $10 রাখছিলাম। আমি তো বলছি একটু বাড়াই বলি, নিশ্চয় নেগোশিয়েট করবো। $25 বলছি, রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বিদেশে মানুষ নেগোশিয়েট করে না হয়তো। আমি এখন তখন তো আবার পেপ্যাল ছিল না। হ্যাঁ, আমি পেমেন্ট আনবো কেমনি, ওইটা আরেক প্যারা। পেপ্যাল ছিল না, তো কোনো মতে হচ্ছে আমার একটা ভাইয়ের আই গেস বিদেশে পেপ্যাল ছিল, আমি ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইতে বলছি। ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। আমার আম্মু তখন প্যানকেক বানাচ্ছিল। হ্যাঁ, আমি বলছি আম্মু মেসেজ আছে টুম করে একটা $25 রিসিপ্ট, আম্মু দেখো। আম্মু খুশি, আব্বু খুশি, পাগল হয়ে গেছে সবাই। অনলাইন থেকে টাকা কামাইছে আমার ছেলে। আর ওই বয়সটা আসলে অনেক ছোট ছিলাম তখন, সবাই খুশি। সেকেন্ড মানে ওইটা সেকেন্ড ইয়ার ছিল আই গেস আমার। $2500 ওই বছর শেষ, আর সেল আসে নাই আমার। আস্তে আস্তে বা ইউটিউব যখন করতেছি, এসইও জিনিসটা শিখে গেছিলাম হালকা পাতলা। যে আমি বলি ক্যাটাগরি ওয়াইজ এসইও ডিফারেন্ট হয়। যেমন আপনারা পডকাস্ট করতেছেন, আপনাদের জন্য এসইওটা একটু ডিফারেন্ট হবে। আমি যখন বিট বানাচ্ছি, বিটের ক্ষেত্রে এসইওটা একটু ডিফারেন্ট হয়। ওখানে কিছু স্ট্র্যাটেজিস থাকে, আমি ডিপে না গেলাম। ওই স্ট্র্যাটেজি আস্তে আস্তে শিখছি, ফলো করছি, আপলোড করতেছিলাম। করতে করতে হঠাৎ করে একদিন দেখি একটা বিট আমার মানে ইনস্ট্রুমেন্ট, একটা ভিডিও আমার 1 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলছে ওভারনাইট। আমি আবার ওই যখন 80,000 অর্ডারটা বললাম, ওইটার মতো আমি একটু আবার লক্ষ্যে গেছি, কিরে নাম্বারটা কি আসলে আসল নাকি। পরে দেখি আসল। আমি আমার মেল ওপেন করে দেখি অ্যারাউন্ড 50-60টা মেল, 100টা মেল, বিট কিনতে চাই। আমি সবাইকে ম্যানুয়ালি সারা হাত ধরে মেল রিপ্লাই করছি যে এই যে প্রাইস এটা। ওই বছর আমার আর্নিং ছিল অ্যারাউন্ড পুরো বছরে, 14 ইয়ার্স ওল্ড ছিলাম, 1,56,000 টাকার মতো ছিল পুরো বছরে। থার্ড ইয়ারে যাই, আরো 4-5টা বিট আছে, ওগুলো মিলিয়ন ভিউজ ক্রস করছে। ওভারঅল যদি বলি ভাই অ্যারাউন্ড 20-30 মিলিয়ন ভিউজ আমার ওভারঅল ছিল অ্যাট দ্যাট চ্যানেলে ইউটিউবে। সো থার্ড ইয়ারে গিয়ে আমার আর্নিং হয়েছিল অ্যারাউন্ড 10 লাখসের মতো। এরকম হইতে দেখি অনেক বড় বড় টি সিরিজ আছে ভাই। টি সিরিজ কিন্তু আমার একটা বিট ইউজ করে সং বানাইছিল। তাই হ্যাঁ, টি সিরিজ আছে। দেন হচ্ছে ড্রেক, আমি জানি ড্রেককে চিনেন নাকি আপনারা। ড্রেকের একটা ছোট অ্যালবাম সং ছিল, ওইটাতে আমার ইনস্ট্রুমেন্টাল ইউজ ছিল। সিরিয়াসলি এরকম অনেকগুলো আর্টিস্ট আমি চিনিও না, আমি জানিও না, জার্মান টার্মান স্প্যানিশ অনেকেই ইউজ করছে, আমি চিনিও না এদেরকে, টু বি অনেস্ট। এরকম করতে করতে একটা টাইমে গিয়ে হচ্ছে 16-17 ইয়ার্স ওল্ড ছিলাম, তখন হচ্ছে ভালো আর্নিং হচ্ছে মান্থলি অ্যারাউন্ড 3 লাখ 4 লাখ। এটা কিন্তু পিওর প্রফিট, আমার কোনো টিম নেই কিছু, আমার একটা ল্যাপটপ আছে খালি, আর আমার খালি বিট আছে আসতেছিল ওইটাই। বাট একটা টাইমে গিয়ে হচ্ছে আমার
আমাদের ফ্যামিলি হচ্ছে একটু রিলিজিয়াস টাইপ। আমার আম্মু বললো যে বাবা দেখো এটা করতেছো ভালো কথা, তুমি অনলাইন থেকে কামাচ্ছো কিন্তু অনেক বড় একটা কথা এই যে, বাট উনি বললো যে এটা কন্টিনিউ করে না বাবা, তুমি অন্য কিছু করে দেখো। হ্যাঁ, কারণ এটা আমাদের রিলিজিয়নের সাথে যায় না, মিউজিক জিনিসটা এটা হারাম কিন্তু আমাদের। তো আমি তো ছোট ছিলাম, বুঝি না, আমি চেতে টেতে ছিলাম, কেন ছেড়ে দিব, স্বাভাবিক 4 বছর স্পেন্ড করছি আমি এটাতে। ছাড়তে 3 লাখ টাকা আসতেছে হ্যাঁ, সারা তো ইজি না, তাই না? একটা কত 16-17 বছর 16 বছরের ছেলে 16 বছরের একটা ছেলে মান্থলি 3 লাখ টাকা কামাচ্ছে, যে কিনা বুঝতে পারতেছে বিট করতে থাকলে সামনে মান্থলি হয়তো বা 20-30 লাখ টাকা আসতেও পারে। অ্যান্ড দেন দেন আম্মু বললো এটা তো ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমি শুরুতে ছাড়তে পারতেছিলাম না, আস্তে আস্তে কমাই দিছি, মানে কিছু করার নেই। আমি চাইও না যে আমার তখন আল্লাহ আমাকে দিছে ওই মেন্টালিটা, আমি খুবই শুক্রিয়া করি যে ওই মেন্টালিটা আমাকে তখন দিছিল, যেটা যেন আমি অফ করে দিই। আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে কমাই, পারতেছি না আস্তে আস্তে কমাই দিই। 4-5 মাস গেছে, আস্তে আস্তে দেখি অফ হয়ে গেছে একদম। আমি আর ওপেনই করতেছি না ল্যাপটপ। এখন মাথায় তো ব্যবসার ক্যারাটা আছে, বলছি, কিছু তো না করে হচ্ছে ল্যাপটপটা ইউজ করতে হবে। এখন ওই এসিও করতে করতে ডিজিটাল মার্কেটিং জিনিসটা হালকা পাতলা শিখছিলাম। হ্যাঁ, মানে অ্যাড কেমনে চালাতে জানি, বলে ছাড়তে জানি, খেলে আর কিছু জানি না। তো আশেপাশে একটা ফ্রেন্ড ছিল, তখন হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড জিনিসটা অনেক বুম করতেছিল, সবাই ক্লোদিং ব্র্যান্ড খুলতেছে, স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড এগুলো। ঠিক আছে, বললাম যে ভাই আমি তো একটু পারি, তোমার একটা চালাই দিই নাকি, দেখো কি হয়। চালাইছিলাম, ফ্রিতে চালাইছিলাম ফার্স্টে, ওর ফ্রেন্ড মানুষ ছিল, টাকা তো নিতে পারবো না। চালাইছি, দেখি যে ভালো রেজাল্ট আসতেছে, মোটামুটি সেলটাল হচ্ছে। এবার তো বুঝি না, এটা তো কিছু একটা করা যেতে পারে। একটু অ্যানালাইজ করছি মার্কেটটা, তখন ভাইয়া এজেন্সি জিনিসটা অনেক বেশি স্কেল আপ হচ্ছিল, সবাই এজেন্সি খুলতেছে, মার্কেটিং এজেন্সি। কত সাল জানি? এটা হচ্ছে ভাইয়া সালটা মনে না, আমার এজটা মনে আছে। এজটা ছিল আমি তখন 17 বছর। 2 বছর আগের কথা। ঠিক আছে, তখন ভাবলাম কি সব এজেন্সি হচ্ছে আপনার মান্থলি একটা ফি নিচ্ছে, যে আমি তোমার অ্যাড রান করে দিব, ঠিক আছে, আমি হচ্ছে 40,000 টাকা নিবো তোমার থেকে। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের ইস্যুটা কি আসে জানেন, ক্লায়েন্ট হচ্ছে 40,000 টাকা এজেন্সিকে দিয়ে দিল, এখন এজেন্সি কি ঠিকঠাক কাজ করবে, সেলকে আদৌ এনে দিতে পারবে, এটা কিন্তু ক্লায়েন্টের সাইডে একটা রিস্ক রয়ে যায়, রিস্ক ফ্যাক্টরটা রয়ে যায়। অবশ্যই আমি ওইটা দেখছি, আমি দেখছি রিস্ক ফ্যাক্টরটা কি আসলে। না না, আমি এখানে যদি এখন 1000টা কোল্ড ডিএম মারি, কোল্ড ইমেল করি ক্লায়েন্টদেরকে, মানে হয়তো রেসপন্সটা অত ভালো আসবে না, সামসেট ডিফারেন্স কি করা যায়, এটাই করলাম কি রিস্ক ফ্যাক্টরটা সরাই দিছি ক্লায়েন্টের জন্য। আমি কি করছি, আমার রেভিনিউ মডেলটা চেঞ্জ করে দিছি। আমি তোমার জন্য অ্যাড রান করে দিব একটা শর্তে, ফ্রিতে কিন্তু অ্যাড রান করে দিব আমি, ফ্রি একদম, বাট একটা শর্ত হচ্ছে আমার আমার অ্যাডসগুলো থ্রু তোমার যতগুলো সেলস আসবে, যতগুলো হচ্ছে কাস্টমার পর্যন্ত ডেলিভার হবে, নট যে ক্যান্সেল রিটার্ন এগুলো আমি গুনবো না, কাস্টমার পর্যন্ত ডেলিভার হয়েছে, আমি শুধু ওই সেলগুলোর উপরে তোমার থেকে একটা 5% কমিশন চার্জ করবো। পুরা রিস্ক আমার, তোমার কোনো রিস্ক নেই, আমি পুরো রিস্কটা নিয়ে নিছি, বাট আমার এই কমিশনটা লাগবে, আমি কোনো ফি নিব না। অ্যাডের তোমাকে ফি দিচ্ছে না, কিন্তু অ্যাডের মানে কার্ড ওদের বা এভরিথিং ওদের আমি রান করে দিচ্ছি, এটাই জাস্ট আমি একটা কমিশন চার্জ করবো, এটাই ছিল আমার রেভিনিউ মডেল। এটা দিয়ে হচ্ছে ভাই আমি প্রথম মাসে 2 নাকি 3টা ক্লায়েন্ট পাইছিলাম, 2জন চলে গেছে। আমি স্বাভাবিক অত এক্সপার্টও ছিলাম না, অ্যাট দ্যাট টাইম আমি অত এক্সপার্ট ছিলাম না, আমি জাস্ট রান করে দিতাম। সো 2জন চলে গেছে, বাট একজনের ভালো অনেক রেজাল্ট আসছিল, 60 সেন্টসের মধ্যে অর্ডার আনতেছে। কোন সেগমেন্টে? এটা ছিল ভাইয়া ওরা সেল করছে পোলো, জিপার পোলোস কতগুলো কোন ছিল, দেশে? বাংলাদেশি। ও আচ্ছা, আমি কোনো ইন্টারন্যাশনাল মার্কেট যাই, ওকে ওকে। বাংলাদেশে অনেক তখন বুম করতেছিল মার্কেটটা। ঠিক আছে, বাংলাদেশে থেকে ডিল করাটা ইজিও হয়ে গেছে। একটা ক্লায়েন্ট রয়ে গেছিল, 30,000 টাকা পাইছিলাম ওর থেকে, আমি সেটা ফার্স্ট মান্থে। আমি হয়তো খুশি, স্কেল আপ করা যেতে পারে হয়তো। সেকেন্ড মান্থে এরকম করতে করতে আরো 2-3টা ক্লায়েন্ট পাইছি, ভালো 1 লাখ টাকার মতো আসি গেছিল সেকেন্ড মান্থে। থার্ড মান্থে গেছি, ঠিক আছে 2-3 লাখ হয়েছে, এরকম চলতেছিল। এই 2-3 লাখ একটু স্টেবল ছিল কয়েকদিন, কারণ ক্লায়েন্ট আসতেছিল যাচ্ছিল। তুমি বলছো তুমি এজেন্সি শুরু করছো, কিন্তু তুমি তো একমাত্র কাজ করতা, আমি একমাত্র কাজ করতাম, এজেন্সি একা কাজ করে। হ্যাঁ হ্যাঁ নিছিলাম। পরে 4-5 মান্থ থেকে একটা ফ্রেন্ডকে নিছিলাম, ফ্রেন্ড ও এমনি করতেছে, ওকে, হ্যাঁ প্লিজ বলো না। ওকে একটা বিস্কুট খাওয়া দিল, খুশি, এটাই। ঠিক আছে, এটা করতেছিলাম, বাট একটা টাইম আসছে কি কখনো লিমিটেড থাকতে চাই না আসলে। একটা এজেন্সি যদি আমি খুলিও, ম্যাক্স কত করবে, এটা ম্যাক্স হয়তো মাসে 10 লাখ করবে, 15 লাখ করবে, 20 লাখ করবে। আমার ড্রিম অতটুকু ছিল, আমি চাইছিলাম হচ্ছে এমন কিছু একটা বানাই, মানুষ যেন শুনলে অ্যাটলিস্ট রেসপেক্ট করে বা জানে যে এটা আমি বানাইছি। একটা এজেন্সি তো শুধু B2B, এজেন্সি একটা B2B জিনিস, সো সবাই জানবে না, এটা জাস্ট বিজনেস কয়েকটা হয়তো জানবে, কয়েকটা ক্লায়েন্ট জানবে আমার, দ্যাটস ইট। ভাবতেছিলাম যে হচ্ছে না, এটা নিয়ে কি করবো, এটা তো আগাচ্ছে না। এরকম করতে করতে এটা এভাবে চলতেছিল, আমি অলমোস্ট ছেড়েই দিছি, আমার ফ্রেন্ডে চালাচ্ছিল এটা অলমোস্ট। তো আমার হচ্ছে আপনার HEC 24 ব্যাচ আমি, হ্যাঁ। তো আমার মানে 22 সালে গেছে আমার কলেজ স্টার্ট হয়েছিল, জানুয়ারির দিকে। এখন হচ্ছে আমার টিচার লাগবে, আমার তো 15 লাগবে আমাকে একজন। তা আমার টিচার হিসাবে আমার আব্বু ছেলে টিউশন মিডিয়ায় কল দিছে, টিউশন মিডিয়া আমাকে একটা টিচার পাঠাইছিল। ওই টিচার কাছে একদিন পড়ছি, ভালো লাগেনি, বুঝতে পারতেছে না, মেট্রিক্স পড়াচ্ছিল আমাকে, বুঝতে পারে না, বুঝি নাই। আমার আব্বু ওনাকে হবে না, একটু আরেকজনকে দেখো। অ্যান্ড এই কথাটা যে বলছি ভাই, আমার লাইফ চেঞ্জ হয়েছে জাস্ট এই একটা কথার জন্য।
যে আরেকজনকে দেখো, আরেকটা টিচার দেখো আমার জন্য। এই কথাটা বলছি আর আজকে গোভ্যালি দাঁড়াইছে জাস্ট এই একটা কথার জন্য। ভালো, মানে এরকম করে নাও, এক্সপ্লেইন করো প্লিজ। আচ্ছা, কথাটা হচ্ছে এইটা যখন বলছি ভাইয়া, পরের দিন আমার বাসায় টিউশন মিটে আরেকজন টিচার পাঠাইছে। হ্যাঁ। ওনার নাম হচ্ছে জিয়ন। ও জিয়ন আমার কো ফাউন্ডার, বুঝছি। যার সাথে আমি গোভ্যালি স্টার্ট করছি। উনি আমাকে পড়াইতে আসছে এই দিন। ফার্স্ট অফ অল স্বাভাবিক, প্রথম দিন কিন্তু টিচাররা পড়ায় না, একটু রিলেট করতে আসে। আসলো উনি বলে যে তোমার প্যাশন কি, হবি কি? আসি ভাই আমি তো একটু এগুলো এগুলো করি, অনলাইন টনলাইন হালকা পাতলা কাজ টাজ করছি। উনিও কিন্তু করতো, উনি হচ্ছে চুয়েটে পড়তো। উনিও তখন ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি টেজেন্সিগুলো অনেক কিছু ছিল ওনার, তো উনি রিলেট করতে পারছে ডিরেক্ট যে ঠিক আছে কি রে, এগুলো করতেছে, আমিও করি। প্রথম দিন অনেক কথা হয়েছে। সেকেন্ড দিন পড়াতে আসছে, হালকা পড়ছি ভাইয়া, বেশি পড়ি নাই, কিন্তু ওই মেট্রিক্সই পড়ছিলাম, বুঝছি হালকা, তারপর তো অত বুঝিনি, কিন্তু বাদও দিই নাই কারণ রিলেট করে ফেলছি তো। হ্যাঁ, এবার বাবাকে এই টিচারটা ঠিক ছিল, কম পড়ায় প্লাস আমাকে বিজনেস নিয়ে কথা বলা, এটাকে রাখতে হবে, এটি ছিল আমার দরকার। হ্যাঁ, এটাই। তো পরে রাখছি। আমরা কথা বলতাম কি ভাই, আমরা কখন হচ্ছে ছোটখাটো না, আমরা অলওয়েজ অন্য ব্র্যান্ডগুলোর মার্কেটিং নিয়ে কথা বলতাম। যেমন হচ্ছে লাক্স সাবান নাকি একটা ছিল তখন, হচ্ছে এটা নিয়ে একটা কথা ছিল যে এটা হচ্ছে শুকরের চর্বি দিয়ে মনে হয় বানানো, হ্যাঁ, একটা মার্কেটিং ছিল। ওই যে হালাল সাবান, এটা ইয়াতে তা আমরা এগুলো নিয়ে কথা বলতাম, অনেক ডিপ ডিপ কথা যেতাম, মানে এখন মনেও না এগুলো অনেক এত ডিপ ছিল। এগুলাতে রিলেট করতে পেরে কি হয়েছে ভাইয়া, আমরা একজনকে বুঝে ফেলছিলাম একদম। উনি একটা সেন্টেন্স বলার আগে আমি সেন্টেন্স ফিল আপ করে ফেলতাম। এখন সিংটা হয়ে গেছে, এখন ভাবছি যে যাই করবো ওনার সাথে করবো, আমি আর ছাড়বো না। তো একদিন হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার একটা গদ্য আছে অপরিচিতা, ওইটা পড়তেছিলাম, বাংলা স্যার পড়া দিয়ে গেছিল, ওইটা পড়তেছিলাম। পড়তে পড়তে হচ্ছে মাথায়, আমি সবসময় আমার বিজনেস আইডিয়া আমি যখনই চিন্তা করতাম, মনে মনে অনেক কিছু চিন্তা করছি, অনেক বিজনেস চিন্তা করে রেডিও করে ফেলছি মনের মধ্যে, এক্সিকিউশনে চলে গেছে, কিন্তু মনে আর্নিং হয়েছে অনেক মনে মনে। তো ওইরকম একটা বিজনেস ছিল কি, আমি সবসময় চিন্তা করতাম যে ইন্ডিয়াতে যে জিনিসটা কাজ করছে ওইটা দিন শেষে বাংলাদেশে কাজ করবে। আর তখন হচ্ছে আপনার শার্ক ট্যাঙ্ক শুরু হয়েছিল ইন্ডিয়াতে। আমি তো হুলুস তো শার্ক ট্যাঙ্ক দেখতেছি, যে রাতে ভাত খাইতে খাইতে শার্ক ট্যাঙ্ক দেখতেছি, মানে টাকা তুলে ফেলতেছে 1 কোটি টাকা 2 কোটি টাকা, আমার তো লাগবে না, আমি স্টার্ট আপই করবো। তো যেটা বললাম যে ইন্ডিয়া জিনিসটা বাংলাদেশে আসে, যেমন হচ্ছে আপনার পেটিএম ছিল, বাংলাদেশে বিকাশ আসছে। তারপর হচ্ছে ইন্ডিয়াতে ফ্লিপকার্ট ছিল, দারাজ আসছে, কার্টআপ আসছে, অনেকে আসছে। সো একটা সিমিলার রেঞ্জ আছে বাংলাদেশের কাস্টমার মাইন্ডসেট অ্যান্ড ইন্ডিয়ান মাইন্ডসেট, জিওগ্রাফি সবকিছু সেম, ওয়েদার টু সবকিছু সেম। সার্চ লাইক আছে, ঠিক আছে, ইন্ডিয়াতে এমন কি আছে যেটা বাংলাদেশে নেই, এখন আসে নাই। ইন্ডিয়াতে যেটা ভালো চলতেছে বাট বাংলাদেশে আসে নাই। তা আমি যেহেতু ই কমার্স অলরেডি আগে এজেন্সি করছি, আমি ই কমার্সে কি আছে একটু দেখি দারাজ রুল করতেছে, বিগ জায়ান্ট। দেখতেছি দারাজ আছে, অথবা আজকে ডিলও ছিল আই গেস, তখন আমার মনে নেই। সবার মধ্যে একটা জিনিস খেয়াল করছি, সবকিছু সেল করতেছে। আপনার জামা কাপড় সেল করতেছে, ভালো কথা, ওরা সেল করতেছে আপনার ইলেকট্রনিক্স, ক্যামেরা, গেছে বাচ্চাদের খেলনা পর্যন্ত চলে গেছে, সব। এখন ঠিক আছে, ইন্ডিয়াতেও ফ্লিপকার্ট আছে, তো এটা তো করা যাবে না, তারা অলরেডি চলে আসছে। এবার দেখতেছি আর কি আছে, দেখি আমি সার্চ দিছি টপ 10 মার্কেট প্লেসেস ইন ইন্ডিয়া, সার্চ দিছি, দেখি মিন্ত্রা কি করছে ভাইয়া, মিন্ত্রা আমি জানি না, যারা জানে না, মিন্ত্রা হচ্ছে একটা ফ্যাশন মার্কেট প্লেস, ওরা মার্কেট প্লেস ই কমার্স প্ল্যাটফর্ম, বাট ওরা শুধু ফ্যাশন, স্কিন কেয়ার, হেলথ কেয়ার এগুলোতে খেলে। আমি বলছি ঠিক আছে, আমার বাসায় আমার বোন আছে, দেখি ওগুলো তো জামা কাপড় কিনতেছে অনলাইন থেকে, মানে মার্কেট আছে, এটা আমার মার্কেট অ্যানালাইসিস ছিল তখন। ওর স্যাম্পল সাইজ একজন, আমার বোন। তো ঠিক আছে, বাসার মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট বসে আছে, তো বুঝতে পারছি এটা করতে হবে। এখন ভালো সার্চ দিছি আছে নাকি মার্কেট প্লেস, দেখি নাই, ভালো কথা। এবার বলেন, কল দিছি আমি রিজিউম ভাইকে, জিমটা আজকে পড়াইতে আসবেন আমাকে, ওনার পড়ানোর ডেট ছিল না, আসেন। উনি আসছে। পরে কি গদ্য পরীক্ষা আছে নাকি? হ্যাঁ, বাংলা ফার্স্ট এক্সাম ছিল, আপনার হাফ ইয়ারলি কিছু ছিল, মনে ও আচ্ছা, অপরিচিতার পরিণে রাখি দিছি ওকে ওখানে। ভাইয়া আসছে, ভাইয়ের কাছে পড়তে বসছি, ভাইকে বললাম যে ভাইয়া দেখেন, এটা তো করতেছিলাম এজেন্সিটা, আমার ভালো লাগতেছে না, আপনি আর আমি জানি যে আমাদের মাইন্ডসেট আমরা কি করতে চাই, আর অনেক বড় কিছু করতে চাই, চলেন আমরা স্টার্ট করে দেখি। বলছি মাত্র ওই দিনই ডোমেন কিনে ওই দিনই ওয়েবসাইট মানে বানানো শুরু করে, আমরা ওই দিনই নেমে গেছি, ওই দিনই করবো এই জিনিসটা। আমরা একদম রাতের বেলা 12টা বাজে বসে বসে চ্যাটজিপিটি মারতেছি যে কি নাম দেওয়া যায়, কি নাম দিয়ে, ওইগুলো করতে করতে আমরা স্টার্ট করে দিচ্ছি ওই দিন। অ্যান্ড এটা হচ্ছে আমরা মাইন্ডসেটটা এমন ছিল ভাইয়া, আমাদের কিছু সেভিংস ছিল, স্বাভাবিক আমরা এই জিনিস যে করছিলাম কিছু একটা সেভিংস ছিল। সো উই ওয়ার লাইক যে করিন জিনিসটা করে দেখি, হইলে তো হইলো, না হইলে কিছু একটা শিখে বেরোচ্ছি। ধরে নিলাম যে এটা একটা কোর্স কিনছি, কোর্স তো মানুষ কিনে, আমি এটা কিনে নিলাম আর কি, ধরে না কিছু একটা শিখে বেরোয় গেলাম। ঠিক আছে, করলাম। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করছিলাম হচ্ছে ভাইয়া, আমাদের ওয়েবসাইট মানে বানাইছি ওয়ার্ডপ্রেসে বানাইছিলাম ভাইয়া, আমার কোফাউন্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছিল, উনি বানাইছে, 1 সপ্তাহ লাগছিল বানাইতে। বানানোর পরে হচ্ছে এখন তো প্রোডাক্ট লাগবে ওয়েবসাইটে,
প্রোডাক্ট তো নাই, কই যেতাম হুনুস্তুর ইনস্টাগ্রামে ইমেল মারা শুরু করছে সবগুলো ব্র্যান্ডকে যে আমরা মার্কেট প্লেস, আসো তুমি আমাদের কাছে। পাত্তাই দেয় না ভাই, একটা মেলে রিপ্লাইও দেয় না। কয়েকটা একটা দুইটা আসছিল, ওরা আমাদের কোনটা কথা শুনে দিয়ে চলে গেছে যে তোমরা কি ব্যবসা বুঝো না, এই ওয়েবসাইটে প্রোডাক্ট আসবো কেন এখানে। এবার বলছি আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে কল দিছি যে ভাই দেখ সেল এনে দিব, অনেক স্বপ্ন দেখাইছি ওকে। ওর ছিল প্রোডাক্ট 12 না 13টা, যা টি শার্ট বেচতাম, অনেক স্বপ্ন দেখাই দিছি, মিলিয়নার হয়ে যাবে একসাথে। ও আসছে, ওকে কনভার্ট করছি অ্যাড ক্যাম্পেইন। আমাদের 13টা প্রোডাক্ট ছিল স্টার্টিং, আর ওই একটাই ব্র্যান্ড ছিল, খালি ওই একটা ব্র্যান্ড ছিল, ওইটা দিয়ে স্টার্ট করছি। এন্ড তখন রোজার টাইম ছিল আই গেস, তো শুরু করছি অ্যাড ছাড়ছি একটা আল্লাহর নাম, অ্যাড ছেড়ে দিছি। ছেড়ে হচ্ছে এবার ওয়েট করতেছি সেল আসবে সেল আসবে, আসে না। একদিন গেছে, 2 দিন গেছে, $40 স্পেন্ড হয়ে গেছে। আমার বুকে হাত চলে আসছে, কিরে ভাই তো কাজ করতেছে না জিন ভাই। পরে একদিন সেহরির জন্য উঠছি ঘুম থেকে, উঠে দেখি একটা পারচেস। আমি সাথে সাথে আমার ভাইকে কল দিছি, ভাইয়া সেল আসছে, আপনি উঠেন তাড়াতাড়ি, এটা অ্যাসাইন করেন তাড়াতাড়ি, এ পাঠকে দেন তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে ডেলিভার করেন, সকাল হওয়ার আগে, সেহরি শেষের আগে ডেলিভার করে দেন। অনেক খুশি ভাই, আমার ফার্স্ট অর্ডার। আমরা অনেক ম্যানিফেস্ট করতাম জিনিসটাকে যে একদিন হবে হবে, হয়ে গেছে। ওই দিন স্টার্টিং এটা ছিল। ওই কাস্টমারটা মানে খুবই ভালো ছিল, রিটার্ন করে নাই, আল্লাহ বাঁচাইছে। ফার্স্ট অর্ডার রিটার্ন হলে খুব কষ্ট কি হতো। প্রোডাক্ট ছিল? একটা টি শার্ট ছিল, এটা আমার ফ্রেন্ডের একটা টি শার্ট ছিল। ওই একটা অর্ডার আসছে, এবার তো মোটিভেশন অন টপ, এটা উঠবে মানে এটা উঠাইতে হবে। করতেছি 13টা প্রোডাক্ট থেকে ভাই আস্তে আস্তে বাড়তেছে, ব্র্যান্ডস অনবোর্ড হচ্ছে। ব্র্যান্ডসরা অনেক কথা শুনাইতাম তোমাদের এখানে কেন আসবো হ্যান ত্যান। আমরা বলছি আচ্ছা ভাই আসেননি, 1 মাস ফ্রি দিচ্ছি, কোনো কমিশন নিব না, কিছু না। এটা আমাদের ছিল ফার্স্ট স্ট্র্যাটেজি ভাই, এটার জন্যই সেলার আসছে আমাদের কাছে। ব্র্যান্ডে আমি জাস্ট একটা কথা বলি, ব্র্যান্ডে কি তোমরা ডিরেক্ট ব্র্যান্ড ওনারের সাথে কথা বলতে পারতা না? ব্র্যান্ড ম্যানেজার মানে কি কাদের আচ্ছা আমি বলি, ফার্স্ট আমরা তখন ছোট, কেউ চিনে না, বড় ব্র্যান্ডের কাছে গিয়েও লাভ নাই। অ্যাপ্রোচ করতাম হচ্ছে যারা কমার্স করতেছে, ছোট ছোট 5-6 হাজার ফলোয়ার আছে, ওদেরকে অ্যাপ্রোচ করতাম। ওদেরকে মেসেজ দিল, রিপ্লাই দিবে আমি জানি। ওদেরকে বলতাম যে ভাইয়া খুব তেল মারতাম, আসেন ভাই এ করবো তো এই করবো, আপনার একদম রাজার হালে রাখবো, এগুলো বলে বলে আনতাম। আসতো, কথাও শুনাইতো, ছোট ছিলাম স্বাভাবিক, কেউ চিনতো না, ওরা সহ্য করতাম যে ভাই ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই, দেখতেছি। এরকম করতে করতে হচ্ছে সেলার ট্রেলার গুলো অনবোর্ড হয়েছে, আস্তে আস্তে সেলস বাড়ছে। প্রোডাক্ট 13 থেকে 1000 গেছে, 1000 প্রোডাক্ট থেকে 2000, 5000, বাড়তে বাড়তে অ্যাট দিস পয়েন্ট হচ্ছে ভাই আমাদের কাছে অ্যারাউন্ড 30,000 প্লাস প্রোডাক্টস ওয়েবসাইটের লাইভ আছে 13টা প্রোডাক্ট থেকে। অ্যান্ড ওভার 500 প্লাস ব্র্যান্ডস অনবোর্ডেড। অ্যান্ড 500 প্লাস ব্র্যান্ডস বলতে বুঝাচ্ছি ভাই বড় বড় ব্র্যান্ডস আছে, লাইক হেড গিয়ার, জুকো, দৌড় অনবোর্ড হচ্ছে আমাদের সাথে। সো লাইক বড় বড় ব্র্যান্ডস গুলো অনবোর্ড হচ্ছে। সো এভাবে এখন এই স্টেজে আছে আর কি। আজকে কি পিচ করতে আসছে নাকি বিগ শটের জন্য? তুমি কি বলতে চাচ্ছ আমাদের বিগ শট যদি তোমাকে আমরা দেই, মানে যেহেতু তুমি এখন কি বলে দৌড়, তুমি এখন কি হেড গিয়ার এরকম ভালো ভালো নিয়ে কাজ করো, তাহলে কি আমরা একটু বিগ শট দিতেই পারি না ওকে? না না সিরিয়াসলি সিরিয়াসলি না, আমরা বিগ শট নিয়ে আসলে সিরিয়াসলি করি। উই উইল ডিসকাস। না না আসলে কিন্তু তুমি যদি এখানে বলো ভাই 25% কমিশন, আরে কিন্তু এই আমাকে তো 50% নিতে হবে আমার। এই এডিটর ওর সিন পুরাকে কিন্তু ওর সাথে কথা বলে এরকম একটা ফিল হচ্ছে না যে মানে ওর কো ফাউন্ডারের সাথে যদি ডিসকাস করতে পারতাম যে কিভাবে একটা মেন্টালিটি, মনে কর ওর সাথে কথা বললাম, এবার ওর সরে ওর গিয়ে ভার্সনটা শুনুন। ওর ভার্সনটা শোনার পর এবার ওর পার্টনারকে জিজ্ঞাসা করতেছি যে ব্রো আসলে কি করছে, ওর পার্টনার এসে বলতেছে যে আরে গেছি পড়াইতে, অ্যাকচুয়ালি খালি ব্যবসা নিয়ে কথা বলে, পরে বাধ্য হয়ে বললাম চলো করি, মানে আই ডু নট হইতে নো। পারে দ্য আদার সাইড অফ দ্য কয়েন। তবে ইট উইল রিয়েলি ইন্টারেস্টিং টু হ্যাভ এ ডিসকাশন উইথ হিম। হিমেল, আমি তোমাদের পেজ দেখতেছিলাম বুঝছো, যে তোমাদের ওভারঅল যে প্রমোশনটা হচ্ছে কোথায় কোথায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, কোথায় কোথায় হয়? অল সোশ্যাল মিডিয়া, টিকটক, এভরিওয়্যার। আচ্ছা সব জায়গায় হয়। ওকে, কোন জায়গায় সবচেয়ে ভালো রেজাল্ট পাও? আমরা ফেসবুকে স্বাভাবিক, কেন জিজ্ঞাসা করছি আবার। এনিওয়ে, সো এই ফেসবুকে যে কাজ করতেছো, প্লাস আমি তোমাদের ইয়াও দেখলাম কন্টেন্টগুলো বা এগুলো দেখতেছি, খুবই জিনজি ট্রেন্ড সেন্ট্রিক এরকম। এখন প্রোডাক্ট তোমার না, প্রোডাক্ট তোমাদের না, প্রোডাক্ট হচ্ছে তোমাদের মার্চেন্টদের, কিন্তু মার্চেন্টের প্রোডাক্ট নিয়ে তোমরা এই টাইপের কন্টেন্ট বানায় যেতেছো। মানে আই ক্যান সি একটা ফুল ফ্লেজ ক্রিয়েটিভ এজেন্সি, একটা ডিজিটাল মার্কেটিং, ওইদিকে আবার প্রোডাক্ট, মানে ওভারঅল দারুণ একটা ইকোসিস্টেম তৈরি করছো, দ্যাট আই ক্যান সি হিয়ার। আমাকে একটু একটা 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 আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করতে পারো যে তুমি তো বললা 500 প্লাস বা এরকম ব্র্যান্ডস তোমাদের সাথে আছে, তাহলে কোন ব্র্যান্ডের ভিডিও এখন যাবে, কোন ব্র্যান্ডের আমি ছবি টবি আপলোড করব, হাউ ডু ইউ ডিসাইড? 500 জন বলে ভাই আমারটা করেন, ভাই আমারটা করেন, হাউ ডু ইউ ডু দ্যাট? এটা হচ্ছে খুবই একটা ফুল ফ্লেজড প্ল্যান থাকে পিছনে, আমাদের টিমও আছে এটার জন্য। মেইনলি কি হয়, সবারটা তো নেওয়া যায় না, 500 জন প্লাস ব্র্যান্ড আছে আমি বলছি, বাট সবার কিন্তু প্রোডাক্ট ইমেজেস বা প্রোডাক্ট কোয়ালিটিস এত
মানে আমি কি বলবো, মানে অত আপ টু দ্য মার্ক হয় না যে আমি একটা কন্টেন্টে শো করতে পারবো এটাকে, রাইট? সো এটা আমরা চুজ করে আমাদের টিম হচ্ছে ডেইলি বেসিসে এটা অ্যানালাইজ করে করে যায়, যে প্ল্যান করে ফেলে নেক্সট 1 মান্থে কিন্তু কন্টেন্ট প্ল্যান আছে, Good. অলরেডি শুটেও চলে গেছে হয়তো এগুলো। সো এভাবে একটা প্ল্যান থাকে, ওইভাবে হচ্ছে এগুলো সেগমেন্ট ওয়াইজ যায়। আচ্ছা আমাকে এটা বলো, তোমরা যখন তাহলে আমি ধরতে পারতেছি, সাধারণত আমরা কি করি যে একটা প্রোডাক্ট দিয়ে বলতেছি যে এই প্রোডাক্টটার আমি সেল নিয়ে আসব, তাহলে কি তোমাদের এই টাইপের থট থাকে, নাকি থাকে যে এমন কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসে প্রমোট করো সো দ্যাট প্ল্যাটফর্মটার ওভারঅল প্রমোশন হয়? আসলে চিন্তা ভাবনা কি? এক্স্যাক্টলি ওই সেকেন্ড যেটা বললেন ওইটাই। আমরা হচ্ছে একটা প্রোডাক্ট দেখাই, বাট আমরা সেল করি মেইনলি পুরো ক্যাটাগরিটা। আমি যদি একটা কন্টেন্ট বানাই শুধু জুতা রাখছি ওখানে, বাট জুতা দিয়ে আমি শুধু ওই জুতাটা সেল করতেছি। আমি সেল করতেছি যে গোভ্যালিতে আরো 1000টা জুতা আছে। আমি তোমাদের কন্টেন্ট গুলো দেখার পর এক্স্যাক্টলি আমার এই ফিল্ডটাই আসছে যে Exactly. তোমরা আসলে কি করলা, এই কারণে তোমার প্ল্যাটফর্মে যারা মার্চেন্ট আছেন তারা হয়তো খুব বেশি রাগ করবে না আমার প্রোডাক্টটা দিয়ে কেন ভিডিও বানানো, পুরো বিকজ category-তে নিয়ে তুমি আসলে পুরা প্ল্যাটফর্ম বা ক্যাটাগরিটাকে প্রমোট করতেছো। এক্সিলেন্ট। কিন্তু একটা প্রশ্ন আমার এখন খুব করতে ইচ্ছা করতেছে, মানে এখন তো ফুল ফ্লেজ ব্যবসা করতেছো ভাই, মাশাআল্লাহ। সো তুমিও যে ছোটবেলায় স্বপ্ন দেখছিলা যে বাবার মতো ব্যবসায়ী হব, এখন নিজেকে কি ব্যবসায়ী তো দাবি করতেই পারো, তাই না? একটু তো পারি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় যখন স্বপ্ন দেখতেছিলা যে আহ, আমি অর্ডার করব, হ্যাঁ আমি মানুষকে অর্ডার দিব, তারা সব কাজ করবে, মাগ আমাকে কেউ যদি বলে এই মাগটা রেখে আসো, আমি সেটা করব না। বর্তমানের হিমেল, ব্যবসায়ী হিমেলের মাইন্ডসেটটা কিরকম? নাকি হিমেলকে এখন অনেক কাজ নিজে হাতে করতে হয়? কি অবস্থা? ভাইয়া একটা ফাউন্ডার হিসেবে কি জানেন, আমরা মনে করি যে ফাউন্ডার হয়ে গেছে মানে ওর অনেক বড় টিম, ওর কিছু করতে হয় না। বাট এখন পর্যন্ত কি জানেন, এই যে পোস্টগুলো দেখতেছেন এগুলোর ক্যাপশন পর্যন্ত ঠিক হচ্ছে নাকি মাঝে মাঝে নিজের হাতেও লিখতে হয় কিন্তু এগুলা। এমন না যে হয়ে গেছি যে টিম আছে এই কাজ করতে মানে করতে হয়, টিমের সাথে বসে অনেক কাজ করতে হয়, কাস্টমারকে পর্যন্ত কল দিই মাঝে মাঝে, এগুলো দেওয়া লাগে। মানে এই যে বললাম ক্যাপশন কন্টেন্ট যাচ্ছে না ঠিক মতো, সোশ্যাল মিডিয়া শুটে গিয়ে দাঁড়ায় থাকে যে শুট কি হচ্ছে না এই সুন্দর মতো, এগুলো দেখতে হয়। সো ওই ছোটবেলায় যে ইগোটা ছিল যে করতে হবে মানে করবো না, মানে ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে আমি কারো অর্ডার শুনতে পারবো না, ওইটা ওই বললাম হাম্বেল হয়ে গেছি ব্যবসা করতে করতে। এটা আসলে মানে যারা ব্যবসা করে এই কারণে যে ধুর আমার কোনো বস থাকবে না, আমি বস। দিন শেষে তোমার সোফার তোমরা কি নাম্বার অফ কাস্টমার তোমরা সার্ভ করছো? আমরা ওভার 70,000 প্লাস কাস্টমার সার্ভ করছি। সো ইন্টারেস্টিংলি তুমি যদি চাকরি করতা তাহলে তোমার একজন বস থাকতো, এখন তোমার 70,000 বসেস, হ্যাঁ তাদের কথা তোমার শুনতে হয়েছে। এক্সেলেন্ট আর এক্সেলেন্ট। সবাই হচ্ছে বলে না আমি 9 to 5 একটা স্পেসিফিক টাইম করবো না, ব্যবসা করতে আসলে ভাই 9 to 9 হয়ে যায়, 24 ঘন্টা। তাদের 3টা বাজে ওয়েবসাইট ডাউন, কি করবে এবার? যে কোনো টাইমে কাজ চলে আসে। ফাউন্ডারদের আবেগ যে সেহরি চলতেছে, ভোরের আলো হওয়ার আগে ডেলিভারি করেন। দিতে হবে শুরু হয়। এনিওয়ে অলরাইট। আমরা একটা জায়গায় কথা বলতেছিলাম যে সবচেয়ে লো পয়েন্টে তোমরা গেছিলে তখন 20 লাখ টাকা ডিউ ছিল। মাই গড। আর হইতেছে তোমার ব্যাংকে মাত্র 1500 টাকা, ইনভেস্টার তোমাকে প্রমিস করছে ঘুরাইতেছে বা টাকা দিতেছে না। 2 লাখ টাকা পাইছো? 2 লাখ টাকা হয়তো বা পাইছো, বাট তোমার তো 20 লাখ টাকা ডিউ। আই ওয়ান্ট টু নো ওই লোয়েস্ট পয়েন্ট থেকে তোমরা আবার ঘুরে দাঁড়াইছো কিভাবে? ভাই যেটা বললাম বিজনেস কিন্তু অলওয়েজ লাক দিয়ে চলে না, যে আজকে আমার লাক চেঞ্জ হয়ে গেলে আমার বিজনেসটা দাঁড়ায় যাবে। আমি যেভাবে বলছিলাম যে আমার বাসায় কিন্তু কেউ জানতো না যে আমি বিজনেস করি। সো ওই টাইমে আমার অবস্থা দেখে ওরা কিছু একটা বুঝতে পারছিল যে আমার লাইফে কিছু একটা চলতেছে। অ্যান্ড আমি ডেইলি হচ্ছে ফোনে ভাইয়ের সাথে কথা বলতাম, আমি কোচিংয়ের নাম দিয়ে অফিসে চলে যেতাম, এগুলো বুঝতে পারছে যে আমি উল্টা ভাবছি আমি কি না কি করতেছি। সো একদিন বলছে তোমার এইচএসসি তখন? আমার এইচএসসি তখন জুলাই আন্দোলনের আগের টাইমে আই গেস। ওকে ওকে। সো তোমার এইচএসসি বন্ধ, মানে এইচএসসি এইচএসসি না তখন এইচএসসি হওয়ার কথা, এখনো শেষ হয় নাই। ওকে। সো তুমি তখন এইচএসসি পরীক্ষার্থী সামনে, হ্যাঁ ওকে, কিন্তু পড়ালেখার কোনো আর মাথাই নাই, এখন হচ্ছে ঋণের টেনশন। ওকে ঋণের হ্যাঁ, tension। ফ্যামিলি বলো। ফ্যামিলি বুঝছে, আমাকে একদিন জিজ্ঞেস করছে যে করতেছে ওটা কি, এত ফোনে কার সাথে কথা। আমি আমার কোফাউন্ডার সাথে স্বাভাবিক অফিসের কাজ করবো, ও বুঝতে পারছে হালকা, বাসায় এসে সারাদিন বুঝবে। তো এখন আমি আর আটকায় না, একটা বার বলে দিছি যে দেখো আমি এগুলো করতেছি, আমি সরি আমি না বলে করছি এগুলা, এখন ঢুকে গেছি একটা জিনিস আমার ভালো লাগে, আমি এটাই করতে চাই লাইফে। আর আমার বাবা হচ্ছে খুবই থাকে না টিপিক্যাল মানে বিসিএস পরীক্ষাটা দিবা, একটা অফিসার হবা, বা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, ডক্টর হবা, বা এরকম কিছু একটা ছিল। উনি কখনো চায় না যেন আমি বিজনেসে আসি, উনি নিজে বিজনেস করছে, উনি জান একটা বিজনেস কত বড় হ্যাসেল হতে পারে। সো উনি ছিল ওই টাইপ। এটা শোনার পর তো সবাই ফায়ার বাসায় যে আমি কেন ঢুকছি এখানে, অনেক মানে ঝাড়ছে টাড়ছে, স্বাভাবিক ঝাড়ছে, আমিও নিছি, আমি ভুল করছি, আমি না বলে করছি। আমার আম্মু বলতো কি যে অ্যাটলিস্ট বলে করতা, আমি তো আম্মু মানা করতো না, আম্মু তুমি বলে করতা। তো আব্বু ফায়ার ছিল,
আব্বু হচ্ছে ওনার ফ্রেন্ডদের সাথে যখন শেয়ার করছে যে আমার ছেলের এগুলো এগুলো করতেছে, অফিস আছে নিজের একটা, তখন হালকা পাতলা টিম ম্যানেজ করতেছে, এগুলো বলছে। আব্বুর পছন্দ ছিল না, বাট আব্বুর ফ্রেন্ডরা বলছিল যে মাশাল্লাহ এই বয়সে করতেছে এগুলা। এগুলা শুনতে শুনতে যখন আশেপাশে মানুষ আস্তে আস্তে বলা শুরু করছে যে মাশাল্লাহ এভাবে করতেছে আপনার ছেলে, আব্বুর একটু মাইন্ডটা আস্তে আস্তে সফট হয়েছে। আব্বু বুঝতে পারছে যে আচ্ছা না, হয়তো আমার ছেলে ঠিক কিছু করতেছে, আমি করে আসছি, আমার ছেলে আমারটা ধরতেছে, এরকম আর কি। তো এটা করতে করতে এখন আমি আব্বুকে বলছি যে আব্বু দেখো বিজনেস এই সমস্যাটা আমার চলতেছে, আমি পারতেছি না আর। আব্বু কি করছে আমাকে ওই দিন, আমি খুবই গ্রেটফুল, আমার আব্বু আমাকে হেল্প করছিল ওই দিন, একটা ফান্ড দিছে আমাকে ছোটখাটো, বলছে তুমি করো, তোমার যখন ব্যবসায় টাকা আসবে তুমি আমাকে ব্যাক, এটা জাস্ট বলার জন্য বলছে, কিন্তু কখনো নিবে না আমি জানি। এটা আমাকে বলছে, আব্বু আমাকে একটা ছোট্ট ফান্ড দিছে, আমি স্যালারি টালি হালকা স্যালারি ডিউটিও ক্লিয়ার করছি, একটু স্টেবল হয়ে গেছি তখন। কারণ অ্যাড চালানো তখন টাকা ছিল না আমার কাছে, অ্যাডটাও রান করছি, ক্যাশ ফ্লো আস্তে আস্তে ব্যাক আসছে, হালকা পাতলা এদিক ওদিক লোন টোনও নিছিলাম ছোটখাটো, ক্যাশ ফ্লো আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে ওই ডিউগুলো ক্লিয়ার করছে। ডিউ মানে ডিউ ছিল, এমন না যে ছিল না, ডিউ ছাড়া তো ব্যবসা হয় না ভাই, ক্যাশ ফ্লোতে ব্যবসা চলে। সো ক্যাশ ফ্লোটা আস্তে আস্তে আসছে, ডিউগুলো কমছে, দেন হচ্ছে আবার স্টেবল হয়েছি। তারপর কি হচ্ছে সবকিছু শান্তি হয়েছে মোটামুটি, আমার একটা পাথর সরছে ভিতর থেকে, অ্যান্ড আই থ্যাংক মাই ড্যাড আ লট মাশাআল্লাহ। যে আমাকে সাপোর্টটা করছিল। আসলে আল্লাহ তোমার জন্য মানে ওই ওই ওইটা দিন বের করে দিছে। এক্স্যাক্টলি তোমার প্যারেন্টসদের দোয়া এতটা ইম্পর্টেন্ট। আমরা তো আসলে মানে যেভাবে ব্রট আপ হই আমরা চিন্তা করি যে বললে তো আটকাবে, আমার স্বপ্নটা থেমে যাবে, কিন্তু প্যারেন্টসদের দোয়া এতটা ইম্পর্টেন্ট, তাদের সামান্য একটু সাপোর্ট এতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় আল্লাহ তোমার জন্য ওই জায়গাটা দিন শেষে সলভ করে দিছে, খুব সহজ করে দিছে। যে তো দেখো তুমি বাসায় জানাইতে পারতেছো না, বলতে পারছো, কিছুটা হালকা হয়েছে, বাবা সাপোর্ট করতেছে, আরো হালকা হইতেছে, এরপরে তো ওভারঅল হয়ে গেছে, মানে বুঝতে পারছিলাম পিছনে কেউ একজন আছে, এখন আমার টেনশন নাই। আলহামদুলিল্লাহ। আই রিয়েলি উইশ যে ভাইয়া, হিমেল ভাইয়া, মাশাআল্লাহ, আল্লাহ থ্যাঙ্কস ফর কামিং। যে মানে তুমি হয়তো জানো না, একটু চার্জ আপ করে ফেলছো আমাদেরকে, আলহামদুলিল্লাহ। যে সামনের দিনগুলায় আমরা আমাদের বিজনেস এবং আমরা আমাদের কাজে যেন, আরে এই পোলা পারতেছে, আর বুঝছো না, হ্যাঁ, এই চার্জ আপটা এটা ভালো লাগার জিনিস ভাইয়া, এবং মাশাআল্লাহ। এবং আমি একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করি, সরি সাজেস ইন্টারাপ্ট করেছি, আমার কাছে একটা জিনিস আমার যদি টেক অ্যাওয়ে থাকে তোমার কাছে, বিলিভ মি, যেখানে আমি মনে করি যে ইউ আর অ্যাহেড অফ মি, ইভেন দো, যাই হোক আমি এখন আমি খুব ইয়াং বয়সে, হ্যাঁ, জেনজি ইন হার্ট, তোমার সাহস আছে ভাই, এটাই হ্যাভ টু সে, তোমার সাহস অনেক। 13 বছর বয়সে ইউ ফিগার ইট আউট, আচ্ছা ভাই, ইউ লাইক, একটা জিনিস কি যে ভাই করি না কি হয়, প্লাস 13 বছর Then- পর রানিং বিজনেসে, রানিং আর্নিং এ, হ্যাঁ 16 বছর বয়সে 3 লাখ টাকা কামাচ্ছিলাম, ফ্যামিলির জন্য সেটা ছাড়তে পারা। ভ্যালিউজের, আমি জানি না ওই মুহূর্তে তুমি মানে একদম ফেইট পর্যন্ত চিন্তা করতে পারছো মেবি নাকি না, আমি জানি না, মানে আল্লাহর কথা আসলে ছিল আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক। যদি তাই হয়ে থাকে, কেউ যদি আল্লাহর জন্য একটা ওইরকম সম্পর্ক ছাড়ে বা কোনো একটা কাজ এরকম ছাড়ে যেটা আল্লাহ অপছন্দ করেন, সেই সেটা যদি কথা ছাড়তে পারেন, এটা রিটার্ন যে আল্লাহ কি দিবেন সুবহানাল্লাহ। আমাকে দিচ্ছে অলরেডি। সেটা তো দেখতে পাচ্ছি আমরা, ও আমরা আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছি তোমার কাছে এবার 45টা এমপ্লয়িজ চালাচ্ছ, আলহামদুলিল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া থাকবে ভাই। আমি বলি, ভাই কি চাইবেন ভাইয়া, চট্টগ্রাম থেকে আসছি ভাইয়া, কথা বলছি, আর কি চান হ্যাঁ। ভাইয়া? তোমার কাছে চাওয়া থাকবে ভাইয়া 25-এ হারায় যাও না, নাম্বার 1। ইনশাআল্লাহ পারপাস অফ লাইফের যেই ড্রাইভটা আছে, মানে আল্লাহ যখন ফেরেশতাদের বলতেছিলেন যে আমি পৃথিবীতে পাঠাবো, কাকে পাঠাবো, তিনি কিন্তু মানুষ বলতেছেন না, তিনি বলতেছেন আমি খলিফা পাঠাবো, মানে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ পাঠাবে। তোমার কোম্পানির তুমি যখন পিচ করতে যাচ্ছ, তুমি গো ভ্যালিকে রিপ্রেজেন্ট করো, হ্যাঁ। সেই রকম তুমি হিয়ার টু রিপ্রেজেন্ট আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড। আমার মনে হয় ভাইয়া, যেই সৃষ্টিকর্তা তোমাকে 16 বছর বয়সে ওই জায়গা থেকে নিয়ে আসছেন, 16 বছর বয়সে তোমাকে ছেড়ে দিবেন, বিকজ ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ, তার অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভকে সে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ, ইউ হ্যাভ আ লট টু ডু মাই ব্রাদার, ইনশাআল্লাহ and ইনশাআল্লাহ। you're a co-founder as well. ইয়াপ, তবে ভাই আমি লিটারেলি তোমার কো-ফাউন্ডারের সাথে ডিসকাস করতে চাই, এবং মানে Pick his brain. ইয়েস রিয়েলি অ্যাপ্রিশিয়েট, মাশাআল্লাহ। আর মানে ওভারঅল আজকে ইভেন আপনি দেখছেন, আপনার কাছেও আমি রিকোয়েস্ট করব যে আজকের এই ওভারঅল এপিসোড থেকে আপনার পছন্দের কোন জায়গাটা লেগেছে বা টেক অ্যাওয়ে কোনটা আপনার কাছে মনে হয়, প্লিজ কমেন্ট উইথ আস। আর
নেক্সট এপিসোডে মানে আমি তো চাই ওর ফাউন্ডার আসুক, আমাদের অনেকগুলো এপিসোড থাকবে আই নো, কিন্তু সে কি চট্টগ্রামে? হ্যাঁ, চট্টগ্রাম। ওকে, সো আপনারা যদি চান যে আমরা গো ভ্যালির আরো ডিটেইলে জানতে পারি, প্লিজ কমেন্ট। আমরা চাই হচ্ছে জীবন ভাই, রাইট? দুজন ভাই। তোমার টিচার, হ্যাঁ, আমার টিচার পড়তে পাঠাইছে, কি করছে ছেলে? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি একটু আমার বলো তো যে তোমার প্যারেন্টসরা যখন জানলো যে তুমি 20 লাখ টাকা ধরা খেয়ে আছো, আবার সেই টিচারের সাথে যেই টিচারে পড়তে পাঠাইছি, না তুই পড়ালেখা করিস না তুই এটা করিস, তখন কি হয়েছিল? টিচার নিয়ে কি ভাবছিল? ক্লিফ হ্যাঙ্গার রেখে দিব নাকি আমরা? সাসপেন্স ফর রাখা যায়। হ্যাঁ তুমি শিওর জীবন ভাই আসবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো নেক্সট এপিসোডে আমরা জানবো যে কি ঘটছিল জীবন ভাইয়ের মুখ থেকে ইনশাল্লাহ দেখা হবে পরে। সো ব্রো, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। 25-এ ছেড়ে দিও না, 25 জাস্ট শুরু। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের এপিসোডে। সালামু আলাইকুম।